চলো, দেখতে শুনতে পাচ্ছ? রেসপন্স করো। হ্যাঁ দাদা। ওকে। ভয়েস। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কার্ল মার্কস, সরি, মাও জেদং। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মাও জেদং। আমরা আজকে মাও জেদংকে বোঝার চেষ্টা করব যে তিনি কিভাবে মার্কসিজমকে এবং লেনিনিজমকে ডেভেলপ করার কাজটি করেছেন, এবং আমরা বোঝার চেষ্টা করব যে তিনি কিভাবে আমাদের নতুনত্ব উপহার দিয়েছেন। মার্কসিজমকে কিভাবে নতুন রূপে তিনি এখানে আহ, গঠন করেছেন, এবং আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে তিনি এক কালচারাল রেভলিউশন গড়ে তোলার মধ্য দিয়ে আহ, এমন এক ইউনিক শাসন ব্যবস্থা বলতে পারো যে গড়ে তুলেছেন, যেটা বিশ্বের কোনো দেশেই কিন্তু পাওয়া যায় না, এটা কিন্তু খুব দুর্লভ। তো কিভাবে এটা সফল হয়েছে, সম্ভব হয়েছে, আমরা সেগুলোই বোঝার চেষ্টা করব, এবং বোঝার চেষ্টা করব যে এগুলোকে সফলভাবে গড়ে তোলার পেছনে তার যে বিকল্প চিন্তা ভাবনাগুলো ছিল, যেগুলো ওই মূলধারার মার্ক্সবাদ বা লেনিনবাদের সঙ্গে মেলে না, সেটা কেন প্রয়োজন পড়লো, কেন। এই সমস্ত বিষয়গুলিকে আমরা এটা দেখো তো কোথায়। তো এই সমস্ত বিষয়গুলিকে আমরা আজকে বোঝার চেষ্টা করব। আমরা নিচের দিকে চলে গেলাম। ঠিক আছে। তার- কোথায় ফেললে? যাই হোক, তাহলে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হবে যেগুলো আমি বলে দিলাম, যে এগুলোই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হবে। যে আমরা কার্ল মার্কস পড়েছি, আমরা আহ, আমরা উম, আমরা গ্রামসি পড়েছি। গ্রামসির সঙ্গে অনেক কিছুই তোমরা আজকে সিমিলার পাবে, মেজরলি তোমরা সিমিলারিটিসটাই খুঁজে পাবে। আহ, তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে মাও জেদং-এর বিশেষত্বটা কোথায় ছিল, তিনি কিভাবে সকলের থেকে পৃথক। মাও জেদং নিয়ে যখন আমরা চর্চা করছি, তখন সবার আগে আমাদের জেনে নিতে হবে যে তিনি হচ্ছেন একজন, ওই বলা ভালো যে ওই কি বলে যে আহ, এশিয়া মহাদেশ তিনি বলতে পারো যে একজন চিন্তাবিদ, একজন বিপ্লবী, একজন শিক্ষাবিদ, একজন সমাজবিদ, একজন রণনীতিবিদ, একজন জার্নালিস্ট, একজন ভাষ্যকার। এই সমস্ত শব্দগুলো তার সঙ্গে কিন্তু যুক্ত হয়। তার অন্যতম কারণ হচ্ছে যে তার জীবনের দীর্ঘ সময় তিনি আমরা দেখতে পাবো যে বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, এবং সমস্ত ক্ষেত্রেই বিশেষ পারদর্শিতার উদাহরণ তিনি কিন্তু রেখেছেন। এবং আমরা দেখতে পাবো যে তিনি আহ, আহ, যেভাবে আর কি মার্ক্সবাদকে সমৃদ্ধ করেছেন, সেটা আহ, একেবারে ইউনিক, এবং বিশ্বের আর কোথাও এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না। তবে আলোচনা আজকে যখন আমরা করব, তখন এটা একেবারেই যে তোমাদের কাছে ইউনিক মনে হবে তা কিন্তু নয়। মানে এই শব্দগুলো যে আগে কখনো তোমরা শোনোনি তা কিন্তু নয়। এই টার্মিনোলজিস গুলো, শব্দগুলো, সেন্টেন্স গুলো, যাই বলি না কেন, আইডিয়া গুলো তোমাদেরকে বিভিন্ন সময় আমি বলেছি। বিভিন্ন থিঙ্কার্স পড়াতে গিয়ে আমি তোমাদেরকে এগুলো কিন্তু বলেছি, এবং তোমরা এগুলো শুনেছো। সেগুলোই আজকে আমি অ্যাসেম্বল করার চেষ্টা করব, এবং বোঝানোর চেষ্টা করব যে কিভাবে তিনি আহ, একজন আহ, একজন অভিনব, বলা যেতে পারে ইউনিক একজন মার্কসিস্ট পলিটিক্যাল থিঙ্কার হিসেবে উঠে এসেছেন।
এবং পরবর্তীকালে তার নিজের নামেও আমরা দেখতে পাবো যে এটি আদর্শ একটি হিসেবে উঠে এসেছে। তো চীনে আমরা দেখতে পাবো যে চীনে আমরা দেখব যে তিনি এশিয়া মহাদেশের দেখবে জনবহুল একটি দেশ চীন। তো সেই চীনের তিনি একজন নাগরিক। তিনি এখানেই জন্মগ্রহণ করেছেন, এখানেই তার বড় হয়ে ওঠা এবং এখানেই তিনি সংগ্রামে লিপ্ত হয়েছেন। চীনের যে সমস্ত দেশগুলিতে আমরা দেখব যে সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয়েছে বা সংঘটিত হয়েছে, সে সমস্ত দেশগুলিতে বিশেষ করে সফল হওয়ার কথাটাই বলা ভালো। তার কারণ হচ্ছে বেশ গুটি কয়েক দেশেই সমাজতান্ত্রিক বিপ্লব সফল হতে পেরেছিল, কিন্তু আহ, কিন্তু আমরা দেখতে পাবো যে সকলের মধ্যে একটা বিশেষ একটা একটা কমননেস ছিল, যে কমননেসটা হয়তো আমরা চীনের মধ্যে খুঁজে পাবো না। এটা অনেকটা ওই ইন্ডিয়ানসদের সঙ্গে সিমিলার ছিল, যদিও ইন্ডিয়ানসদের সঙ্গে সিমিলার থাকলেও এই আইডিয়াটিকে কিন্তু সামনে নিয়ে আসা যায়নি। এই আইডিয়াটিকে সামনে নিয়ে আসা যায়নি, তার অন্যতম কারণ হচ্ছে ইন্ডিয়াতে এই আইডিয়াটিকে সামনে নিয়ে আসা যায়নি, তার অন্যতম কারণ হচ্ছে যে মার্কসিস্ট আইডিওলজি বা লিডারদের এত বড় একটা ডমিনেশন সেখানে ছিল না, এবং তারা উপলব্ধি করতেও কোথাও এটা কিন্তু একটুখানি ভুল করেছিলেন। যাই হোক, চীনের বিশেষত্ব নিয়ে যখন আমরা পড়ছি, চীনের যখন রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যখন আমরা এখানে অধ্যয়ন করছি এবং সেটার সঙ্গে যখন মার্ক্সবাদকে আমরা জুড়ছি, তখন আমরা দেখতে পাবো যে চীনের সমাজ ব্যবস্থার মধ্যে তোমরা দেখতে পাবে যে এক ধরনের চীনের সমাজ ব্যবস্থার মধ্যে তোমরা দেখতে পাবে যে এক ধরনের কি বলবো যে যে ব্যবস্থা যেখানে হয়তো ওই এখনো পর্যন্ত মানে তখনও পর্যন্ত আর কি, সেই সময়কার কথা বলছি আমি, যে চীনে খুব একটা বেশি কিন্তু ওই উদারবাদী ব্যবস্থা কিন্তু খুব একটা বেশি সমৃদ্ধি লাভ করেনি। উদারবাদী ব্যবস্থার জায়গায় তখনও পর্যন্ত মানুষের মধ্যে মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশন কিন্তু ছিল, একটা মানুষের সঙ্গে মানুষের কিন্তু যৌথ মেলামেশার জায়গাটা ছিল। তার অন্যতম কারণ ছিল, এটা বুঝে নাও, যে অন্য দেশের থেকে এটাকে ব্যতিক্রম করে যে উদারনীতিবাদ যেখানে এসেছে সেখানে আমরা দেখতে পাবো, উদারনীতিবাদ আসলে যেখানে উন্নতি লাভ করেছে সেই সমস্ত দেশগুলো হচ্ছে আমরা দেখতে পাবো কোন দেশ না, যেগুলোতে শিল্প বিপ্লব ঘটেছিল। শিল্প মানুষের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে, বা সমাজের যে অর্থনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। তোমরা জানো যে রাতারাতি সেখানে সারপ্লাস ভ্যালু জেনারেট করা যায়, এবং মানুষের যেহেতু হচ্ছে আহ, লাভের অংশটি অনেক বড় পরিমাণে, একটা মানুষের লাভের অংশ যেহেতু কিছু মুষ্টিমেয় মানুষের হাতে গিয়ে জমা হয়, এবং সেটাকেই কাজে লাগিয়ে যেহেতু এক প্রকার বলতে পারো যে আরো নতুন রকম ভাবে ইকোনমিকে শক্তিশালী করা হয়, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে সমাজের মধ্যে যে একতাবদ্ধ থাকার যে ব্যবস্থাগুলো সেগুলো কিন্তু ব্রেক করে যায়, এবং আমরা দেখতে পাবো সেখানে কিন্তু কি হয় না, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী সমাজ, ইন্ডিভিজুয়ালিস্টিক সমাজ সেখানে কিন্তু তৈরি হয়, যেটাকে আমরা বলি লিবারেল সমাজ। কিরকম ভাবে আমরা সেখানে দেখবো এই বিষয়গুলো, সাধারণ আমি উদাহরণ তোমাদের এর আগেও একাধিকবার দিয়েছি, আজকেও আর কি এটার সঙ্গে যেহেতু সম্পর্কিত তাই একটু বলতেই হবে। সেটা হচ্ছে যে উদারবাদী সমাজে আমরা মেইনলি দেখতে পাবো যে এই যেহেতু ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আমরা দেখতে পাবো যেহেতু মানুষের হাইলি ডিমান্ড সেখানে তৈরি হয়, এবং প্রচুর মানুষ কাজ করলে তবেই গিয়ে তার বেসিক নিডস গুলো সে পূরণ করতে পারে, এক প্রকার এই ধরনের একটা অবস্থা। স্বাভাবিকভাবেই সেখানে একটা মানুষের সঙ্গে খুব একটা বেশি কানেক্টেড থাকে না, অর্থাৎ পাশের বাড়িতে কি হচ্ছে তার কিন্তু খোঁজ নেওয়ার কিন্তু অবকাশ থাকে না, সময় থাকে না। ফলে তার মধ্যে এই মানুষের সঙ্গে মানুষের যে সামাজিক সম্পর্ক বা পরিবারের মধ্যেও যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো ভেঙে যায়, পরিবার ভেঙে যায়, সমাজ ভেঙে যায়, এবং টুকরো টুকরো হয়ে যায়, ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে পড়ে এইরকম ভাবে। প্রত্যেকে নিজের নিজের মতো করে জীবনযাপন করছে, কেউ কারোর প্রতি কোনো খোঁজ খবর রাখে না। তাহলে উদারবাদী সমাজ ব্যবস্থায় আমরা এই বিশেষত্বগুলো দেখতে পাই, এটা যেমন স্বাভাবিক বিষয়। চীনে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো যে চীনে কিন্তু এগুলো গড়ে ওঠেনি। চীনে আমরা দেখতে পাবো যে সেই সময় সমাজে অত্যধিক বেশি মানুষ, মানে বেশিরভাগই মানুষ তখন কৃষি নির্ভর জীবনযাপন করছে, এবং আমি তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়াতে গিয়েও বলবো এই কথাটি। আগ্রারিয়া ইন্ডাস্ট্রিয়াল মডেলের মধ্যে পার্থক্য করেছেন ফ্রেডরিক্স। ফ্রেডরিক্সের এই কোয়েশনটি অনেকবার নেট পরীক্ষায়, সেট পরীক্ষায় এসেছে, তোমরা ভালো করে জানো
যে আগ্রারিয়া ইন্ডাস্ট্রিয়াল মডেল তিনি দিয়েছেন, ডেভেলপমেন্টকে বোঝানোর চেষ্টা করেছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোর কনটেক্সটে। বিশেষ করে চীনের উদাহরণ দিয়েছেন, ফিলিপিন্সের উদাহরণ দিয়েছেন। এই সমস্ত দেশগুলোকে সামনে রেখে তিনি এই ট্রানজিশনসটিকে বোঝার চেষ্টা করেছেন যে এগ্রিকালচার থেকে কিভাবে ইন্ডাস্ট্রির দিকে সোসাইটি এগিয়ে যাচ্ছে এবং কি কি বিশেষত্ব সেখানে কিন্তু দেখা যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাবো। এবং সেই উদ্দেশ্যে তিনি প্রিজম্যাটিক সোসাইটির কনসেপ্ট দিয়েছেন, প্রিজম তুল্য সমাজের কথা। ওই বিষয়গুলোই আমরা এখানে দেখতে পাবো যে যেহেতু এখানকার সমাজ, চীনের সমাজ যেহেতু খুব একটা বেশি সমৃদ্ধ লাভ করেনি, মানে ওই লিবারাল সমাজের দিকে এগোয়নি, যেহেতু ইন্ডাস্ট্রি এখানে বড় বড় সেখানে গড়ে ওঠেনি, দীর্ঘ সময় ধরে এখানে যেহেতু কৃষি ভিত্তিক সমাজের একটা আধিপত্য ছিল। যদিও বাই দা ওয়ে জেনে রাখো এখানে যে যত টেকনোলজিক্যাল ইনোভেশনস, ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনস গুলো শুরুতে যদি অনেকটা গভীরে যদি যাও তোমরা দেখবে চীনেই কিন্তু শুরু হয়েছিল। এই নাঙ্গলের চাষ, এখন যেটাকে আমরা এখন তো লাঙ্গলের বিকল্প অনেক কিছু চলে এসেছে, যে নাঙ্গলের চাষ যেটার মধ্য দিয়ে ইকোনমির একটা বড় ট্রান্সফরমেশন এসেছিল, প্রোডাক্টিভ সিস্টেমের ট্রান্সফরমেশন এসেছিল, সেটা জেনে রাখো যে সেটা কিন্তু চীনেই প্রথম হয়েছিল। এবং আরো এই ধরনের নতুন নতুন টেকনোলজির মাধ্যমে কিন্তু ইকোনমিক একটা বড় শিফট কিন্তু এসেছিল, এটা আমরা জানি। বাট সেটা কোথাও গিয়ে একটা তাদের ওই শাসন ব্যবস্থাগুলো, রাজাদের শাসনের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি সেটা কোথাও গিয়ে ব্রেক করে। ইতিহাসে আমরা দেখতে পাবো এই ধরনের একটা ব্রেক কিন্তু এসেছে এবং তারা আবার পুনরায় কিন্তু তাদের ওই ট্র্যাডিশনাল সিস্টেমে ফিরে এসেছে। খুব একটা বেশি তারা মডার্নিটির দিকে যেতে পারেনি বা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দিকে যেতে পারেনি, পিছন দিকে ফিরে এসেছে। যাই হোক, তো দীর্ঘদিন ধরে যেহেতু তারা কৃষি ভিত্তিক রয়ে গেছে, আবার স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকার ফলে, মানে অর্থনৈতিক এই মোডটা যেহেতু হচ্ছে কৃষি ভিত্তিক মোড, এগ্রিকালচারাল প্রোডাক্টিভ সিস্টেমের উপর বেস করে যেহেতু দাঁড়িয়ে আছে, সমাজের মধ্যে এখনো বেশি ওই ওই সেই সময়ের কথা বলছি, মানে ধরে নাও 1840 পর থেকে বা তারও আগে থেকে, বলো আগে থেকে তো অবশ্যই হবে, বাট তারপরের ঘটনাগুলো বলছি, যে খুব একটা বেশি পরিবর্তন সেখানে আসেনি। একটা স্বাভাবিক সেখানে আমরা বিষয় দেখতে পাবো, যে বিষয়টি হচ্ছে কি, যে ইকোনমি সেখানে এগ্রিকালচার হওয়ার দরুন মানুষের মধ্যে একটা কিন্তু সামাজিক সম্পর্ক আছে। উদাহরণ হিসেবে নিয়ে নাও যে শহরে এখানে মানুষ যেহেতু অফিস যাত্রী সবাই, তারা অফিসে প্রত্যেকদিন তাদেরকে যেতে হয়, তো পাশের বাড়িতে কে থাকে, কি করছে, কতজন থাকে, কে বাঁচলো, কে মরলো, দে আর নট বদার, তারা চিন্তিত নয়, তারা জানে না, তারা জানতেও চায় না, তাদের প্রয়োজন নেই, তাদের তাদের অবকাশ নেই জানার, এগুলো আমরা জানি। কিন্তু গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে কি রান্না হচ্ছে প্রত্যেকে জানে, সেখানে পাশের বাড়িতে কি রান্না হচ্ছে, কতজন তার বাড়িতে এলো গেল, তার ছেলেটি কি করছে, মেয়েটি কি করছে, এবং কি করলে ভালো হবে, বরং দু চারটে গিয়ে জ্ঞানও কিন্তু পাশের বাড়িতে ঢুকে গিয়ে কিন্তু দিয়ে আসে। তো এই যে এটা একটা বার্তা দেয়, এই 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 বিষয়টি একটা বার্তা দেয় যে মানুষ কতটা কানেক্টেড সেখানে, মানুষের সঙ্গে মানুষের একটা সেখানে কিন্তু একটা ডিরেক্ট একটা কিন্তু রিলেশনস আছে, একটা কিন্তু কর্ডিয়াল রিলেশন সেখানে কিন্তু আমরা দেখতে পাবো, যেগুলো কিন্তু শহরের মধ্যে নেই। তাহলে যেহেতু কৃষি, চীনের মধ্যে এই ধরনের বিশেষত্বগুলো আমরা দেখতে পাই, যে কৃষি ভিত্তিক সমাজ, ফলে এই মানে ইকোনমিক সিস্টেম যেহেতু এখানে অনেকটা বেশি এগ্রিকালচারাল বেসড, সোসাইটির মধ্যে কিন্তু সে এখন দেখবে ওই সোসাইটাল যে কালচার্স গুলো, সে কালচার্স গুলো কিন্তু রয়েছে, সোসাইটাল কালচার্স গুলো রয়েছে। ফলে দেখবে যে সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটানোটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট নয়। সমাজতান্ত্রিক বিপ্লব ঘটানোটা কোথায় ডিফিকাল্ট? সমাজতান্ত্রিক বিপ্লব 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 ঘটানোটা ডিফিকাল্ট হচ্ছে যেখানে মানুষ লিবারালিজমের রাস্তা অনেকটা এগিয়ে গেছে। তো সেখান থেকে তাকে আবার পুনরায় পিছিয়ে নিয়ে আসা বা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়ে আবার সেই সমাজতান্ত্রিক একটা কাঠামোতে ফেলে দেওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, বাট ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট যে যতটা কিন্তু যে যে জায়গায় সে অবস্থানটা করছে সেই রকম। অর্থাৎ সমাজতান্ত্রিক বিপ্লব সেখানে ঘটানোটা খুব একটা ডিফিকাল্ট নয়। যদিও আমরা দেখতে পাবো যে মার্কসিস্ট যে থিওরিজ গুলো আমরা এখানে পাচ্ছি, মার্কস বাদে যে বেসিক বক্তব্য পাচ্ছি আমরা, কার্ল মার্কস এবং এঙ্গেলসের যে বেসিক বক্তব্য পাচ্ছি, সেগুলো তাদের আলোচনাটা তারা শুরু করেছিলেন কৃষি ভিত্তিক সমাজে, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে যেখানে মানুষ অনেক বেশি লিবারালাইজড হয়ে গেছে, ইন্ডাস্ট্রিজ গুলো তখন মানুষকে শোষণ করছে এবং মানুষও তারপরেও কিন্তু বিশেষ কিছু করে উঠতে পারছে না, রিভলিউশন হচ্ছে। তো এরপরে তিনি সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বললেন, স্বাভাবিক। তো ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স গুলোকে সামনে রেখে, এক্সপ্লয়টেশন গুলো ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভ থেকে, এই এক্সপ্লয়টেশন গুলোকে সামনে রেখে বোঝার সেখানে কিন্তু পুরো সিস্টেমটিকে তারা চেষ্টা করেছিলেন। এবং আমরা দেখতে পাবো যে কিভাবে সেটাকে ট্রানজিশন ঘটানো যায় সোশ্যালিস্ট সিস্টেমে, সেটা তারা একটা আর্গুমেন্ট আমাদের সামনে পেশ করেছিলেন, যেগুলো আমরা কার্ল মার্কস পড়তে গিয়ে চর্চা করলাম। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে
যেহেতু এখানকার সমাজ হচ্ছে কৃষিভিত্তিক সমাজ, স্বাভাবিকভাবেই তোমরা দেখবে যে এখানে কিন্তু ওই আহ, সমাজের মধ্যে বিশেষ পার্থক্য তো তৈরি হয়নি, এবং এখানে মানুষের মধ্যে কোঅর্ডিনেট রিলেশনসও যেমন আছে সেই রকম আমরা দেখতে পাবো যে এখানে মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি এগুলোকে অ্যাচিভ করতে পেরেছে। তো ফলে আমরা দেখতে পাবো মাও জেদং যখন এখানে আন্দোলন করছেন তখন কার্ল মার্কসের বেসিক আইডিয়াগুলো যে এখানে সরাসরি কপি পেস্ট করলে বা সোভিয়েত ইউনিয়নে যেভাবে আন্দোলনটাও হয়েছিল সেই আন্দোলনকে সেই রকম ভাবে কপি পেস্ট করলে যে এটা সফল হবে না, মাও জেদং এটা কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন। মাও জেদং দেখলেন, বা ওই চীনের যদি সমাজ ব্যবস্থাটার দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে সমাজ ব্যবস্থার মধ্যে আধা ঔপনিবেশিক ছিল, মানে বিদেশিদের শাসন ছিল, সাম্রাজ্যবাদীদের শাসন ছিল, যাদেরকে আমরা বলি এম্পেরিয়ালিস্ট। তো এম্পেরিয়ালিস্টদের শাসন ছিল, ঔপনিবেশিক শক্তি যেমন কিছুটা অংশ দখল করেছিল, এত বড় ল্যান্ড তো অনেক বড় ভূখণ্ড, তো তাদের একটা যেমন অংশ সেখানে ছিল। প্যারালালি আমরা দেখতে পাবো যে কৃষিভিত্তিক সমাজ, তো সেখানে প্রচুর জমি জায়গার মালিক পার্টিকুলার কিছু জমিদারের হাতে রয়েছে, এবং বেশিরভাগ মানুষ আমরা দেখতে পাবো সেই জমিদারের অধীনে গিয়ে তারা দাসত্ব করছে এক প্রকার, তাদের জমিতে তারা কিন্তু কাজ করে, তারা ল্যান্ডহীন মানুষ, তারা জমিহীন মানুষ। তো এই ধরনের একটা দেখবে মিক্সড একটা ফর্ম আমরা দেখতে পাবো চাইনাতে, যেটা না তো কমপ্লিটলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে গেছে, না তো সেখানে আমরা কমপ্লিটলি এই যে সামন্ততান্ত্রিক যে সমাজ, ফিউডাল যে সোসাইটি সেটার দিকে গেছে, অর্থাৎ এর মাঝামাঝি একটা অবস্থানে কিন্তু অবস্থান করছে। কিছু অংশ সেখানে কিছু অংশ সেখানে বিদেশিদের আক্রমণে চলে গেছে, বিদেশিদের দখলে চলে গেছে, আর কিছু অংশ সেখানে আমরা দেখতে পাবো কি না এই আধা সামন্ততন্ত্রের অধীনে রয়েছে, অর্থাৎ পুরনো সিস্টেমে কিছুটা রয়েছে, কিছুটা নতুন সিস্টেমে রয়েছে। এই ধরনের একটা বলতে পারো মিক্স সিস্টেমে, মিক্সড একটা 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 ফিচার্সে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সমাজ ব্যবস্থাটা চীনের সমাজ ব্যবস্থাকে আমরা দেখতে পাবো। স্বাভাবিকভাবে এটা একটা চ্যালেঞ্জ ছিল এখন সেই সময়কার মার্কসিস্ট থিঙ্কারসদের কাছে, যারা ওই কোর মার্কসিজমকে অ্যাডপ্ট করবেন, যে সেখানে যেহেতু ইন্ডাস্ট্রি, তারা ইন্ডাস্ট্রিকে সামনে রেখে যেহেতু তারা থিওরি গুলো নির্মাণ করেছেন, তাই এখানে ওই লেবারদের দিয়ে মুভমেন্ট করানোর কথা বলেছিলেন কার্ল মার্কস এবং এঙ্গেলস। কিন্তু এখানে আমরা কি দেখতে পাবো, এখানে এর অভিজ্ঞতাটা যেহেতু একটু অন্যরকম, এর কনটেক্সটটা যেহেতু একটু অন্যরকম, যেহেতু এখানে আমাদের কৃষকরাও রয়েছে, আবার সেখানে লেবাররাও রয়েছে, আবার সেখানে বুর্জুয়ারাও রয়েছে, পেটি বুর্জুয়ারাও রয়েছে, জমিদাররাও রয়েছে, এই ধরনের একটা কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে কার্ল মার্কসের ওই যে একেবারে বেসিক আইডিয়া যেগুলো, যে কৃষকদের লেবারদের দিয়ে মুভমেন্ট করানো যে আইডিয়াগুলো, সেগুলো কিন্তু কোনোভাবে ফিট হয় না। এই কনটেক্সটে তার মানে ভিন্ন, তাহলে এই কনটেক্সটের জন্য ভিন্ন থিওরি লাগবে, ভিন্ন কোনো আইডিয়া লাগবে, সেটাই স্বাভাবিক কথা, এবং এটাই উপলব্ধি করার কাজটা করেছিলেন আমরা দেখতে পাবো কে, মাও জেদংকে দেখতে পাবো। মাও জেদং যদিও প্রথম নন, মাও জেদং এর আগেও আমরা দেখতে পাবো যে অনেক, এখানে আমরা কি দেখতে পাবো যে অনেক নেতা উঠে এসেছেন, যেমন সান ইয়াত সেনের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ, যে বড় একজন তিনি লিডার ছিলেন জাতীয়তাবাদী সংগ্রামে, দীর্ঘদিন ধরে তিনি এই লড়াইগুলো চালিয়েছেন, কিন্তু সফল তিনি হননি। বাট হ্যাঁ, তিনি শুরুয়াতটা করে দিয়েছিলেন, যেখান থেকে আমরা দেখতে পাবো মাও জেদং তার হাল ধরেছেন এবং আবার পরবর্তীকালে সেটাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং তাদের নিজেদের মধ্যেও কতগুলো ফ্র্যাকশনস তৈরি হয়েছে, কিছু গ্রুপ তারা একেবারে কৃষকদের সমর্থন করেছে, একটা গ্রুপ কৃষকদের সমর্থন করছে যেটা লিডার ছিলেন মাও জেদং, আর একটা গ্রুপ ছিল সেখানে দেখবে বুর্জুয়াদের সমর্থন করছে, এই ধরনের একটা গ্রুপ। তো ন্যাশনালিস্ট গ্রুপ তাদের, তো ন্যাশনালিস্ট গ্রুপদের সঙ্গে তাদের একটা দূরত্ব সময়ে সময়ে উঠে এসেছে, এবং আমরা দেখতে পাবো যে স্বাভাবিক একটা কন্ট্রাডিকশনের প্রসেসকে ফলো করে সমাজ ব্যবস্থার মধ্যে পরিবর্তন এসেছে, এবং জাতীয় বিপ্লব সেখানে হয়েছে, এবং স্বাধীনতা, চীনের মানুষ সেখানে কিন্তু স্বাধীনতা লাভ করেছে। চীনে তোমরা দেখবে যে 1940 সালের পর তোমরা দেখবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন চলছে তখন তোমরা দেখবে, তো তোমরা জানো যে 1939 থেকে 45-এর সময়ে দেখবে আহ চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু জাপান সেই সময় তোমরা দেখবে চীনকে দখল করেছিল। তো জাপান যখন এখানে তাদেরকে দখল করেছে, তখন জাপান নিজেদের মতো করে এখানে তখন কালচার, সংস্কৃতি, ভাষা যাই বলো না কেন, সব সমস্ত কিছু এখানে লাগু করেছে, এবং তারা চেষ্টা করেছে চীনকে স্বাধীনতা দেওয়ার নামে এক প্রকার বলতে পারো তাদেরকে ধোঁকা দিয়েছে, এবং তাদের উপর সাম্রাজ্য বিস্তার করেছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাবো পরিষ্কারভাবে। তো স্বাভাবিকভাবে এখানে আমরা যে বিষয়গুলো উঠে আসছে সেটা দেখতে পাবো যে চীনের ব্যবস্থাগুলোর মধ্যে এক ধরনের, তাহলে দেখতে পাচ্ছি যে সামন্ততান্ত্রিক ব্যবস্থা একদিকে, আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সাম্রাজ্যবাদী শক্তি দুটো মিলেমিশে চীনকে কিন্তু শোষণ করছে, চীনকে কিন্তু একটা বড় রকম ভাবে
এক্সপ্লয়টেশনে রেখেছে এবং চীনের মানুষের পরাধীনতাটাকে কিন্তু সুনিশ্চিত করেছে। তো এই অবস্থা থেকে বেরোনোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে মাও জেদং-এর আবির্ভাব হয়। মাও জেদং নিয়ে আমরা অবশ্যই তার চিন্তা ভাবনা নিয়ে আলোচনা করব, বাট কিছুটা আলোচনা তার ব্যক্তিগত জীবনের উপরও আমরা রাখি তার বড় হয়ে ওঠার পেছনে। তো দ্যাট আমাদের এটা বুঝতেও সাহায্য হবে একটু যে তিনি কেন এই, বা আমি বারে বারেই তোমাদের বলি যে কনটেক্সটটা বোঝা দরকার, পরিবেশটা বোঝা দরকার, সো দ্যাট উনি কি ধরনের চিন্তা ভাবনা দিতে পারেন, কি ধরনের আগামী দিনে মানুষ হতে পারেন, সেগুলো যেমন বোঝাটা খুব সহজ হয়। তো এখানে আমরা দেখতে পাবো যে এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাবে যে মাও জেদং ছিলেন, মাও জেদং একটা এক গরিব কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম ছিলেন মাও জেন। তার ইচ্ছে ছিল খুব ধনী হওয়ার। তার বাবা ধনীও হয়েও ছিলেন, কিন্তু ধনী হওয়ার এই যে ট্রানজিশন, গরিব থেকে ধনী হওয়ার যে ট্রানজিশন, এটা মোটেও কিন্তু তার খুব কিন্তু সহজ ছিল না। অত্যধিক বেশি সেখানে তিনি অত্যাচারী ছিলেন তার পরিবারের সদস্যদের প্রতি, বিশেষ করে তার ছেলে মেয়েদের প্রতি, তার স্ত্রীর প্রতি, এবং অত্যধিক বেশি তিনি সঙ্গে ছিলেন, বলা যেতে পারে যে রুলস রেগুলেশনস কে ফলো করা একটা মানুষ, কঠোর নিয়মের মধ্যে থাকা একটা মানুষ, এবং যথেষ্ট পরিশ্রম করা একটা মানুষ। ভীষণ হার্ডওয়ার্ক তিনি করতেন এবং তার মূল মন্ত্র ছিল এটাই যে হার্ডওয়ার্কই হচ্ছে কিন্তু বিকল্প উন্নতি। তো এইরকম একটা জায়গা থেকে, যদিও হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু করতে গিয়ে এক প্রকার যে এক্সপ্লয়টেশন তিনি চালিয়েছেন, তার মানে এক প্রকার অত্যাচার চালিয়েছেন তার পরিবারের সদস্যদের প্রতি, এগুলো মাও জেদং-এর সেই সময় ছোটবেলায় খুব একটা পছন্দ ছিল না। এবং তার বাবার সঙ্গে তার মতভেদও ঘটে, বিভিন্নবার তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু তার মায়ের মুখ চেয়ে তিনি বারে বারে বাড়িতে ফিরে আসেন। বাট তার মায়ের মৃত্যুর পরে আমরা দেখতে পাবো তিনি একেবারে কমপ্লিটলি বাড়ির সঙ্গে তার সম্পর্ক ছিন্ন করেন এবং তিনি নিজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন, নিজের নিজের মতো করে জীবনযাপন করার জন্য বাড়ির বাইরে কিন্তু পা রাখেন। যখন তিনি বাড়ির বাইরে পা রাখছেন তখনই আমরা দেখতে পাবো যে 1912 সাল নাগাদ তোমরা দেখবে যে তিনি ওই তার তার কানে আসছে যে সান ইয়াত সেনের নাম, এবং তিনি একটা বিপ্লবী সংগ্রাম সেখানে চালাচ্ছেন। এবং চীনে সেই সময় যে মাঞ্চু রাজবংশ ছিল, সেই মাঞ্চু রাজবংশের এক প্রকার যে পতন অনিবার্য হবে সেই বিপ্লবের মধ্য দিয়ে, সেগুলো সম্পর্কে তিনি কিন্তু হালকা হালকা ভাবে এক প্রকার কিন্তু তার কানে কিছু আভাস আসছে। তো যাই হোক, তিনি এখানে কাজের উদ্দেশ্যে আমরা দেখতে পাবো কি যে হুনানে এসে পৌঁছলেন, এবং হুনান প্রদেশ, হুনান বলে একটা তাদের প্রদেশ আছে, রাজ্য বলতে পারো, তো সেখানে এসে তিনি পৌঁছলেন এবং হুনানে সেই সময় চাংশা এবং হুনান বিদ্রোহ যেগুলো হচ্ছে সেগুলো সম্পর্কেও তিনি অবগত হলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলছে সেগুলো সম্পর্কেও তিনি অবগত হচ্ছেন, এবং তিনি রাজনীতি সমাজনীতি বিষয়ে কিন্তু তার সচেতনতা তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। ধীরে ধীরে আমরা দেখতে পাবো যে 1914 সালের পর থেকে বিশেষ করে তিনি কি করলেন, টাইম পিরিয়ডটা একটু জেনে নিও, তার কারণ কোয়েশ্চেন্স আমরা দেখলাম টাইম পিরিয়ড অনুসারেও কিন্তু জিজ্ঞেস করেছে। তো হুনানে আমরা কি দেখতে পাবো, এখানে থাকাকালীন তিনি কি করছেন না, 1914 সাল নাগাদ আমরা দেখতে পাবো যে তিনি শিক্ষা ভাতার চাকরি কিন্তু গ্রহণ করছেন। প্রথম জীবনে তিনি শিক্ষক হিসেবে উঠে আসছেন, এবং তিনি শিক্ষক হিসেবে উঠে আসছেন মেইনলি ওই শিক্ষকদের শিক্ষা দান করার জন্য যে শিক্ষা, সেই ইনস্টিটিউশন, এই ধরনের একটা ইনস্টিটিউশনে তিনি কিন্তু, অর্থাৎ যেটাকে বলে শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়, তো শিক্ষক প্রশিক্ষণ বিদ্যালয়ে তিনি 5 বছর চাকরি করার এখানে কিন্তু একটা অবকাশ পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন, এবং এখানেই তার বলা যেতে পারে যে বিভিন্ন বিষয় সম্পর্কে তার একটা কিন্তু চিন্তা ভাবনা গড়ে ওঠে। তিনি রাজনীতি সম্পর্কে, সমাজনীতি সম্পর্কে তার একটা একটা এবং শিক্ষার যে একটা ব্যক্তিগত শিক্ষা এবং সকলের জন্য যে শিক্ষার একটা বিশেষ মহত্ব আছে, সেগুলো তিনি কিন্তু এখানে উপলব্ধি করতে পারেন। 1914 থেকে 18 এই 5 বছর পর তিনি এখানে ছিলেন, এবং আমরা দেখতে পাবো এই সমস্ত উপলব্ধি তার এখানে বসে হয়। প্রথম বিশ্বযুদ্ধ যখন আমরা দেখতে পাবো যে শেষ হচ্ছে, মাও জেদং কি করছেন যে তার প্রায় ওই 30 জন বন্ধুকে নিয়ে তিনি কি করছেন না, হুনান থেকে বেজিং এ চলে যাচ্ছেন। কেন যাচ্ছেন? তার কারণ তার কানে এসেছে যে বেজিং হচ্ছে এমন একটি জায়গা যেখানে কি হচ্ছে যে না, একটা বিপ্লব চলছে, সাংস্কৃতিক বিপ্লব বলতে পারো, কাইন্ড অফ চলছে, শিক্ষার বিপ্লব চলছে, রাজনীতির বিপ্লব চলছে, এক প্রকার সমস্ত রকমের একটা কিন্তু ভাইব্রেশনের বলতে পারো একটা পীঠস্থান, সমস্ত রকমের ভাইব্রেশন পীঠস্থান। যেমন দেখবে আমাদের বিভিন্ন গ্রামের মানুষগুলো, জেলার মানুষগুলো শহরে আসে, তার কারণ কি? তার কারণ এখানকার লাইফকে চেঞ্জ করার মতো অনেক ভাইব্রেন্ট একটা কিন্তু এনভায়রনমেন্ট আছে। তুমি এখানে ইজিলি ভালো টিচার পাবে, তুমি এখানে ভালো ইজিলি স্কুলে কলেজে পৌঁছানোর জন্য ট্রান্সপোর্ট সিস্টেম পাবে, রোড ব্যবস্থা অনেক ভালো, সিকিউরিটি সিস্টেম অনেক ভালো, রাত 12টা পর্যন্ত ঘোরো, 2টো পর্যন্ত ঘোরো, গোটা রাত ঘোরো, রাস্তায় তোমাকে কেউ এখানে বাধা দেবে না, বরং তোমাকে সিকিউরিটি প্রদান করা হবে। যে এই যে এতগুলো বিষয় এখানে কি করছে, মানুষের জীবনকে ভাইব্রেন্ট করে তুলেছে, যে যাতে তার ট্রান্সফরমেশনটা ঘটে,
ঠিক এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে বেজিং সেই সময় একটা পীঠস্থান হিসেবে উঠে এসেছে, যে পীঠস্থানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় রকমের পরিবর্তন সাধন হচ্ছে। তো স্বাভাবিকভাবেই তার একটা তাগিদ তৈরি, তার একটা চাহিদা তৈরি হয় যে তিনিও এখানে আসবেন, এবং 30 জন বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি এখানে এসে প্রবেশ করলেন। এখানে যখন তিনি প্রবেশ করছেন, এখানে থাকছেন, তখন আমরা দেখতে পাবো যে খুব ছোট্ট একটা ঘরেই খুব সাধারণ সাদামাটা জীবনযাপন, মানে স্টুডেন্টরা আমাদের এখানে যেমন হয় দেখেছো যে একটি মেসে দেখবে 2-3 জন করে ছেলে, বা ওই একটি রুমে 2-3 জন, ঠিক সেই রকম একটা জীবনযাপন আমরা দেখতে পাবো সেখানে কিন্তু শুরু করলেন। এখানে তিনি থাকাকালীন আমরা দেখতে পাবো যে সেকেন্ড, এখানে তোমরা দেখবে যে সেকেন্ড যে চাকরিটা তিনি এখানে গ্রহণ করছেন সেটা হচ্ছে তার এক বন্ধুর সহযোগিতায় বলতে পারো, যে ওই আর কি তিনি এখানে কি করছেন না, তিনি এখানে ওই অ্যাসোসিয়েট গ্রন্থাগারিক যেটাকে বলা হয়, যে অ্যাসোসিয়েট লাইব্রেরিয়ানের পদে কিন্তু তিনি এখানে যোগদান করছেন। তো অ্যাসোসিয়েট এখানকার মানে তার ওই প্রাক্তন বন্ধু বলবো না, প্রাক্তন শিক্ষকের সহযোগিতায় এই ইনস্টিটিউশনে, তো তিনি অ্যাসোসিয়েট লাইব্রেরিয়ান হিসেবে এখানে উঠে আসছেন। এবং আমরা দেখতে পাবো যে এই সুবাদে আলটিমেটলি তিনি কি করলেন না, তিনি এখানে এই লাইব্রেরিতে বসে তিনি একটা বড় সুযোগ পেয়ে গেলেন যে তিনি বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার। একদিকে তার কানে আসছে বিভিন্ন ধরনের বিপ্লব, এবং যে সমাজ ব্যবস্থায় তিনি এসে পৌঁছেছেন হুনান থেকে বেজিং এ, যেহেতু সেটা ভাইব্রেন্ট, তোমাকে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু সম্পর্কে তোমাকে পরিচিত হতে হবে, আদারওয়াইজ তুমি নিজের প্রোগ্রেস করতে পারবে না। এবং যেহেতু সেগুলোর অপশনস গুলো আছে, তাই বসেই বা কেন থাকবেন, তার উপলব্ধি হচ্ছে যে তিনি সেগুলো কিন্তু আত্মস্থ করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাইব্রেরিতে বসে তিনি এই ইতিহাস, হিস্ট্রি, ফিলোসফি, তারপরে তোমরা দেখবে সায়েন্স, ইকোনমিক্স, হ্যাঁ, লিটারেচার, বিভিন্ন রকমের বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে তার কিন্তু একটা কিন্তু ধারণা গড়ে ওঠে। তিনি পড়াশোনা শুরু করেন এবং তার সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা গড়ে ওঠে, এবং একটা পণ্ডিত সুলভ মানুষ তিনি কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠেন। এখানে আমরা দেখতে পাবো যে এখানে থাকাকালীনই আমরা দেখতে পাবো যে তিনি সেই সময় দেখবে যে মার্কসিস্ট যে আলোচনা চক্র সেই সময় ধীরে ধীরে সংগঠিত হতে শুরু করেছে চীনের মধ্যে, যেটাকে বলা হচ্ছে যে লিজা দাও এর নেতৃত্বে আলোচনা চক্রতে এক প্রকার বলতে পারো যে সেখানে সেই অর্গানাইজেশনে তিনি কিন্তু বলতে পারো সেখানে যোগদান করছেন, এবং ধীরে ধীরে তিনি কিন্তু সেগুলো সম্পর্কেও অবগত হচ্ছেন। যদিও 1920 সাল পর্যন্ত তোমরা দেখবে যে বিশেষ মার্ক্সবাদ সম্পর্কে তার বিশেষ কোনো ধারণা ছিল না, কিন্তু আমরা দেখতে পাবো যে 1921 সালে গিয়ে তোমরা দেখতে পাবে, ঠিক 1 বছর পরেই তোমরা দেখতে পাবে যে তিনি কমিউনিস্ট পার্টি অফ চায়না তৈরি করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মানুষটি, যে কিনা 1 বছর আগেই মার্ক্সবাদ সম্পর্কে তার বিশেষ কোনো সম্যক ধারণা ছিল না, তিনি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন এই সমস্ত একটা বড় ধরনের পার্টি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। 1921 থেকে 1927 সাল পর্যন্ত তোমরা দেখবে যে তিনি কমিন্টার্ন কোনটাকে বলা হয়, কমিউনিস্টদের যে ইন্টারন্যাশনাল গ্রুপ সেটাকে শর্টে বলা হয় কমিন্টার্ন। কমিউনিস্টদের ইন্টারন্যাশনাল গ্রুপ, তো শর্টে হচ্ছে কমিন্টার্ন। কমিউনিস্টদের কমিউন আর ইন্টারন্যাশনাল ইন্টার্ন, তো কমিন্টার্ন শর্টে এরকম কমিন্টার্ন নামে এখানে দেখতে পাবো একটা গ্রুপ তৈরি হয়েছিল, যেখানে দেখবে ওই এমএন রয়ও সদস্য ছিলেন, তোমরা জানো। আমরা গ্রামশিকেও দেখলাম। এখানে আমরা দেখতে পাবো যে এখানে মাও জেদুংকে আমরা দেখতে পাবো। 1921 সালে তখন দেখবে কমিন্টার্ন দেখবে লেনিনের নেতৃত্বে সেই সময় তৈরি হচ্ছে, তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করছেন, গুরুত্বপূর্ণ অংশ নিচ্ছেন। এবং আমরা দেখতে পাবো যে 21 থেকে 27 সালের মধ্যে তিনি একটা কমিন্টার্নের বিশ্বস্ত কর্মী হিসেবে উঠে আসছেন, একজন অ্যাক্টিভিস্ট হিসেবে উঠে আসছেন, তাদের দলের একজন সদস্য হিসেবে উঠে আসছেন এই গ্রুপের, এবং তিনি কিন্তু তাদের আস্থা অর্জন করছেন। 1927 থেকে তোমরা দেখবে 35 পর্যন্ত, 1927 থেকে 1935 পর্যন্ত তোমরা দেখবে যে তিনি ওই চীনের যে কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থা, চীনের যে এখানে কৃষিভিত্তিক যে আন্দোলন, কমিউনিস্টদের যে আন্দোলন সংগঠন, সেগুলো সম্পর্কে তিনি শিক্ষা লাভ করছেন, সেগুলো সম্পর্কে তিনি ওয়াকিবহাল হচ্ছেন। এবং আমরা দেখতে পাবো এই বিষয়গুলিকেই তিনি পরবর্তীকালে কি করছেন না, পরবর্তীকালে এই বিষয়গুলিকেই চায়নার কনটেক্সটে এখানে কিভাবে কমিউনিস্টদের এই আন্দোলনগুলিকে চায়নার কনটেক্সটে, চায়নার যে জিওগ্রাফি, তাদের ইকোনমি, তাদের সোসাইটির যে আলাদা ধরনের একটা বিশেষত্ব আছে, সেগুলোর সঙ্গে অ্যাপ্লিকেবল গড়ে তোলার তিনি চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাবো যে এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন ধরনের রণনীতি তৈরি করছেন। এবং আমরা দেখতে পাবো কি যে 1935 সালের পর থেকে তিনি দেখতে পাবে তোমরা যে একজন লিডার হিসেবে উঠে আসছেন। তাকে দেখবে প্রায় ওই 20,000 সদস্য হুনানের শাংশি প্রদেশে দেখবে কমিউনিস্টরা
কমিউনিস্টদের 20,000 সদস্য মিলে তাকে কিন্তু তাদের নিজেদের কমিউনিস্ট পার্টি বলতে পারো লিডার হিসেবে গ্রহণ করছেন। যদিও তার আগের একটা স্টেজ এখানে আছে, সেই স্টেজটা হচ্ছে এখানে কি না, সেই সময় জাতীয়তাবাদী আর একটা রাজনৈতিক দল ছিল, যারা ওই বামপন্থীদেরই এক প্রকার মুখপাত্র বলতে পারো। তাদের নাম হচ্ছে যেমন এখানে কুওমিন্তান। এই কুওমিন্তানের সঙ্গে তাদের একটা মত পার্থক্য তৈরি হয়। ন্যাশনালিস্ট একটা পার্টি ছিল, তো সেই ন্যাশনালিস্ট পার্টির সঙ্গে তাদের সেখানে মত পার্থক্য তৈরি হয় এবং সেই মত পার্থক্যের ফলে তারা অনেকটা কিছু হটে যায় এবং এই কমিউনিস্টরা নিজেদেরকে যেভাবে শক্তিশালী করছিল, বিশেষ করে মাও জেদংয়ের নেতৃত্বে পরবর্তীকালে এসেও, তো সেখানে তারা ভয় পেয়ে যায় এবং ধীরে ধীরে তোমরা দেখবে কুওমিন্তানের গ্রুপটাই পরবর্তীকালে এখন তোমরা যে থাইল্যান্ড দেখবে, থাইল্যান্ড বলতে সরি, তাইওয়ান, তাইওয়ানে দেখবে তারা কিন্তু পালিয়ে গেছিল এবং ওখানে তাদের নিজেদের দেশ বলে তারা সেটাকে এখন স্বীকৃতি দিয়েছে। যাই হোক, চায়নার মূল চায়না যদিও তাদের ওটাকে স্বীকৃতি দেয় না, তারপর আমরা দেখতে পাবো এই ধরনের একটা অবস্থা সেখানে আছে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো কি হয়েছে না, এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে তার একটা কিন্তু উত্থান হয়েছে একটা বড় ধরনের কিন্তু সংগ্রামের মধ্য দিয়ে, বিশেষ করে একটা পার্টি গঠনের মধ্য দিয়ে তার লিডার হিসেবে তিনি উঠে এসেছেন। এবং আমরা দেখতে পাবো কি না, দেখতে পাবো দীর্ঘ 50 বছর তিনি তার আমরা জীবনের আমরা পাচ্ছি এখানে যে তিনি এই রাজনীতিতে দিয়েছেন, চীনকে দিয়েছেন, চীনের সমাজ ব্যবস্থাকে সমৃদ্ধ করতে, সমাজতান্ত্রিক বিপ্লব সেখানে সংগঠিত করতে এবং পরবর্তীকালে এই সমাজতান্ত্রিক বিপ্লব থেকে কালচারাল একটা রেভলিউশনস এখানে কিন্তু সংগঠিত করতে, যে কালচারাল রেভলিউশনস এর ফলে আজকে যে চায়নাকে আমরা দেখছি, যে চায়না সব দিক থেকেই কনসলিডেট, সব দিক থেকে ইউনিফাইড, সব দিক থেকে তাদের মধ্যে একটা কিন্তু একীকরণের ব্যবস্থা আমরা দেখতে পাই। তো সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো সেই কালচারাল রেভলিউশনের মধ্য দিয়ে, যেগুলো তিনি এত বড় একটা দেশের ইকোনমিকে, সমাজ ব্যবস্থাকে, রাজনীতিকে বোঝার পর এই ধরনের একটা প্রিন্সিপাল ফিলসফি বা বলতে পারো একটা পলিসি নিয়ে এসে সেগুলোকে অ্যাপ্লাই করেছেন এবং সেখানে কিন্তু সার্বিকভাবে সেগুলোকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করেছেন। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। তো এগুলোই আমরা দেখতে পাবো যে আজকের দিনে যে চায়না, সেই চায়নাকে কিন্তু গড়ে তুলেছে মাও জেদং। তোমরা দেখবে যে যে সমস্ত বিপ্লব তার মানে কনসেপ্টগুলো এনার মধ্য দিয়ে আমরা পাই, সেটা হচ্ছে কি যে মার্ক্সবাদ এবং লেনিনবাদকে তার মানে তিনি এক প্রকার সমৃদ্ধ করেছেন। তার মধ্যে যে বেসিক আইডিয়া গুলো ছিল, সেই আইডিয়া গুলো যে সমস্ত দেশে যে একই রকম ভাবে প্রযোজ্য নয়, সেটা তো অলরেডি লেনিন তো দেখিয়েই দিয়েছিলেন 1917 সালের অক্টোবর রেভলিউশনের মধ্য দিয়ে, যে তিনি কিছুটা ব্যতিক্রমী ধারণা সেখানে গ্রহণ করেছিলেন এবং যেভাবে সমাজতান্ত্রিক সমাজ সেখানে তিনি প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ কমিউনিজমে যাওয়ার আগের যে স্টেজটা, যেটাকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তী যে স্টেজ, ইন্টারমিডিয়েট স্টেজ, তো ইন্টারমিডিয়েট স্টেজে যেভাবে তিনি কতগুলো ব্যতিক্রমী চিন্তা ভাবনা তৈরি করেছিলেন, ব্যতিক্রমী প্রিন্সিপালস তৈরি করেছিলেন, আইডিয়া ডেভেলপ করেছিলেন, সেগুলো তো আমরা লেনিনের মধ্যে পাই। আমরা দেখতে পাবো এখানে কি না, আমরা দেখতে পাবো সেই আইডিয়ার থেকেও তিনি ভিন্নতা অর্জন করে আমরা দেখতে পাচ্ছি কার্ল মার্কস এবং লেনিনের যে আইডিয়াগুলোকে আরো মডার্ন বা আরো রিফর্মিস্ট ওয়েতে তিনি রিফর্ম করে তিনি চায়নার মধ্যে কিন্তু একটা অ্যাপ্লাই করার চেষ্টা করলেন। এবং এখানে আমরা দেখতে পাবো যে তিনি তার এখানে এখানে যে আইডিয়াটিকে বিশেষভাবে গুরুত্ব দিলেন, সেটা হচ্ছে গ্রামশির আইডিয়া পড়তে গিয়ে কিছু গতদিন আমরা পেলাম। সেটা হচ্ছে যে ডেমোক্রেসিকে যদি প্রয়োজনে তোমাকে সাপোর্ট করতে হয়, তাহলে আমি রাজি আছি সাপোর্ট করতে। কেন? তার কারণ আমার প্রয়োজনটা কি? আমার প্রয়োজনটা হচ্ছে সমাজতন্ত্র, আমার প্রয়োজনটা হচ্ছে সাম্যবাদ। তো আমার যেহেতু সেদিকে আমাকে এগিয়ে যেতে হবে, তাই যদি প্রয়োজনে আমাকে, যেহেতু গণতন্ত্র অনেকটা ডেভেলপ করে গেছে, ডেমোক্রেসি অনেক যেহেতু ডেভেলপ করে গেছে, তাই ডেমোক্রেটিক পাওয়ার গুলোর সঙ্গে যদি হাত মিলিয়ে আমাকে যদি ক্ষমতা দখল করতে হয়, তাহলে আমি রাজি আছি। গ্রামশিকে এই কথাগুলো বলতেই আমরা শুনেছি, ঠিক একই ধরনের আইডিয়া কিন্তু এখানেও পাবে, যে একটা ডেমোক্রেটিক রেভলিউশন ঘটানোর তিনি কিন্তু এখানে চেষ্টা করেছিলেন মাও জেদং। এই ডেমোক্রেটিক রেভলিউশন বুঝতেই পারছো, তার কখনো এই আইডিয়া গুলোর উপরে কিন্তু জোর দেয়নি, মানে এই শব্দটিকে অ্যাটলিস্ট সেইভাবে তৈরি করেননি তিনি। যদিও নেচারের দিক থেকে সেটা অনেকটা বেশি ডেমোক্রেটিক, কিন্তু তিনি শব্দগুলোর উপর, ফিলোসফিটার উপর কিন্তু কখনো জোর দেননি। কিন্তু এই সমস্ত লিডাররা কিন্তু সেটার উপর অনেকটা বেশি জোর দিয়েছিলেন। কিরকম ভাবে এটা উপলব্ধি করলেন তিনি? তিনি উপলব্ধি করলেন যে চীনের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখতে পাবো কি যে একটা গণতান্ত্রিক বিপ্লবের প্রয়োজন আছে, কিন্তু সেই গণতান্ত্রিক বিপ্লবটা নয়া গণতান্ত্রিক বিপ্লব হবে, নিউ ডেমোক্রেটিক একটা রেভলিউশন হবে। কি এর বিশেষত্ব? এর বিশেষত্ব হচ্ছে তিনি এখানে বলছেন যে এই বিপ্লবের পার্ট কারা হবে? এই বিপ্লবের পার্ট যারা হবে তারা হচ্ছে যে এখানকার যারা ওই কৃষক যারা আছে, এখানকার যারা ওই ন্যাশনাল যারা বুর্জুয়া আছে, যাদেরকে ওই ডেমোক্রেটিক লিডার, ডেমোক্রেসির লিডার বলা হচ্ছে, ন্যাশনাল বুর্জুয়া, যারা হচ্ছে ওই এখানে ওই পেটি বুর্জুয়া আছে, তাদের কথা বলা হচ্ছে। এবং 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 আমরা দেখতে পাবো, হ্যাঁ, এদেরই কথা বলা হচ্ছে, অর্থাৎ কৃষকের কথা বলা হচ্ছে। যেহেতু চীন হচ্ছে একটা কৃষিভিত্তিক দেশ, স্বাভাবিকভাবে কৃষকদের একটা তো ডমিনেশন থাকবে, আধিপত্য থাকবে। কৃষক
পেটি বুর্জুয়া মানে সেই অনেক বড় বড় রকমের বুর্জুয়া, যে ওই বিদেশি শক্তি, অত্যধিক বেশি সাম্রাজ্যবাদী শক্তি যারা, তাদের কথা বলা হচ্ছে না। একটা দেশের নিচে নিজের নিজের দেশের মধ্যে গড়ে ওঠা কিছু ছোট ছোট বুর্জুয়া, তাদের কথা বলা হচ্ছে, ধনীপতিদের কথা বলা হচ্ছে, কোটিপতিদের কথা বলা হচ্ছে তারা। এবং সেখানে কে থাকবে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে ওই এক প্রকার উম একটা টার্মিনোলজি আমি ভুলছি, সেখানে হচ্ছে তিনটের কথা তিনি বিশেষ করে তিনটে বা এক বই এক রকম পাওয়া যায়, কিন্তু তিনটে বা চারটে টার্মিনোলজি তিনি এখানে ব্যবহার করেছেন, যে কৃষকরা থাকবে, পেটি বুর্জুয়ারা থাকবে, ন্যাশনালিস্টরা থাকবে, এবং সেখানে হচ্ছে ওই মানে কি বলবো, যে ছোটখাটো আর কি যারা হচ্ছে ওই কি বলবো, যে ওই বিকল্প আরেকটা টার্মিনোলজি ব্যবহার করছেন, সেটা হচ্ছে যে ওই অন্য পার্টিগুলো যেগুলো ডেমোক্রেটিক পার্টি, যারা ওই পেটি বুর্জুয়ারি একটা রিফ্লেকশন আর কি বলতে পারো, লিডার যারা, তাদের কথা বলেছিলেন। তো মোটামুটি এদেরকে নিয়ে কি হবে না, একটা কিন্তু গ্রুপ তৈরি হবে, যে গ্রুপটা কি হবে না, যে গ্রুপটা আলটিমেটলি করবে কি, এই গ্রুপটা একটা রেভলিউশন করবে। এটা হবে প্রথম একটা কিন্তু স্টেজ রেভলিউশনের। এই রিভলিউশনে কি হবে না, এই রিভলিউশনে সবার আগে যেটা চেষ্টা করা হবে সেটা ওই সাম্রাজ্যবাদী যে শক্তি, সাম্রাজ্যবাদী যে বুর্জুয়া, সেই বুর্জুয়াকে তাড়ানোর একটা কিন্তু কাজ হবে। এটা কিন্তু প্রথম উদ্দেশ্য হবে। অর্থাৎ তিনি বোঝানোর চেষ্টা করলেন যে এখানে বুর্জুয়া আছে, বুর্জুয়ার মধ্যে তিনি ক্লাসিফিকেশন করছেন। চীনের বুর্জুয়ার দুটোকে অংশকে তিনি এখানে দেখার চেষ্টা করছেন, একটাকে বলছেন বৃহৎ বুর্জুয়া, আর একটাকে বলছেন এখানে কি জাতীয় বুর্জুয়া। বৃহৎ বুর্জুয়া কারা? বৃহৎ বুর্জুয়া তিনি বলছেন যে সাম্রাজ্যবাদী শক্তিগুলো, বিদেশি শক্তিগুলো, তারা হচ্ছে কিন্তু বৃহৎ বুর্জুয়া। জাতীয় বুর্জুয়া কারা? জাতীয় বুর্জুয়া হচ্ছে যারা ওই নিজের দেশের যারা হচ্ছে কোটিপতি, যারা ওই আর কি এক প্রকার একটা তাদের মধ্যে রিল্যাক্টেন্সি দেখা যেতে পারে, একটা দোদুল্যমানতা বলতে পারো দেখা যেতে পারে, কি না তারা কিন্তু এক প্রকার বিপ্লবের দিকেই তাদের ওরিয়েন্টেশন চাচ্ছে, অর্থাৎ তারা ওই বড় যারা সাম্রাজ্যবাদী বুর্জুয়া তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেরা ক্ষমতায় বসতে চায়। এটা এটা আমরা মাও জেদং এম এন রয় পড়তে গিয়েও পড়েছিলাম, আমি বলেছিলাম যে এম এন রয়ের উপলব্ধি তো এটাই ছিল। এম এন রয় এইরকম ভাবে ক্যাপিটালিস্টদের কিন্তু বোঝার চেষ্টা করেছিলেন, এবং ন্যাশনাল ফ্রিডম যে মুভমেন্ট আমাদের চলছে সেই সময়, জাতীয় কংগ্রেসের নেতৃত্বে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে যে সময় যে মুভমেন্ট চলছে, তিনি বলেছিলেন সেই সময় ওই যে রয় লেনিন ডিবেট মনে করে দেখো, সেই সময় তিনি তো দাঁড়িয়ে এখানে বলেছিলেন, লেনিনের সঙ্গে তার তো ডিবেটটা এটা নিয়েই হলো, যে তিনি সেই সময় কি বললেন, তিনি সেই সময় বললেন যে সেখানে লেনিন বলেছিলেন কি, লেনিন বলেছিলেন এই এক প্রকার মাও জেদংয়ের মতো কথা বলেছিলেন, যে এখানকার যারা এখানে যারা যারা আন্দোলন করছে, জাতীয়তাবাদী যারা লিডার, তাদেরকে এখানে কি করবে, বামপন্থীরা গিয়ে সমর্থন করবে, তাদের সঙ্গে মিলেমিশে কি করবে না একটা আন্দোলন সংগঠিত করে এখানে সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ ব্রিটিশদেরকে, তাদের যে অর্থনৈতিক যে সোর্সটা যেটা ইন্ডিয়া থেকে যেটা যাচ্ছে সেটার মধ্যে একটা একটা কিন্তু ডিলিং করার কাজটা করবে, অর্থাৎ তাদের ওই চেইন সিস্টেমটা কেটে দেবে। তাহলে চেইন সিস্টেমটা অর্থাৎ এই ব্রিটিশদের শক্তিটাকে দুর্বল করার জন্য, শক্তিকে ব্রিটিশ ব্রিটিশ শক্তিকে পরাজিত করার জন্য তারা কি করলেন, তারা বললেন যে তার শক্তিটাকে কাটতে হবে, চেইন সিস্টেমটাকে কাটতে হবে। শক্তিটা কোথা থেকে আসছে? ইন্ডিয়া থেকে আসছে। লেনিন এটাই বলেছিলেন যে ইন্ডিয়া থেকে আসছে, তাহলে ইন্ডিয়া থেকে যদি আসে তাহলে আমাদের কি করতে হবে না, চেইনটা কাটতে হবে। কিন্তু কাটবে কি করে? কাটার জন্য তিনি বলেছিলেন যে ওখানে ইন্ডিয়াতে যে সমস্ত কমিউনিস্টরা আছে তাদের সঙ্গে আমাদেরকে কি করতে হবে, হাত মিলাতে হবে। এবার সরি, ওখানকার কমিউনিস্টদেরকে কি করতে হবে, ওখানকার কমিউনিস্টদেরকে এই জাতীয়তাবাদী আন্দোলন যারা করছে এই গান্ধীজির মতো মানুষরা, তাদের সঙ্গে হাত মিলিয়ে এখানে কি করতে হবে না, এখানে আন্দোলন সংগঠিত করতে হবে, এবং এখানে সবার আগে বড়টাকে সরাতে হবে, অর্থাৎ ব্রিটিশদেরকে তাড়াতে হবে সবার আগে। তারপর ধীরে 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 তারা কি করতে হবে না, এই জাতীয় বুর্জুয়া যারা আছে, যারা আন্দোলন করছে, তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে হবে। এই কথাটা তিনি এখানে বলার চেষ্টা করেছিলেন লেনিন, এই কথাটি লেনিন তো বুঝিয়েছিলেন। তো তারপরে আমরা কি দেখতে পাবো, লেনিন তো এই কথাটি বলেছিলেন, কিন্তু এম এন রয় সেখানে কি বলেছিলেন মনে করে দেখো। এম এন রয় বলেছিলেন যে না, এরা হচ্ছে কিন্তু কি না, এরা হচ্ছে যে আন্দোলন তো এরা করছে ভালো, কিন্তু কথাটা হচ্ছে এরা মানুষের ইমানসিপেশনের জন্য আন্দোলন করছে না। এদের উদ্দেশ্যটা হচ্ছে যে এরা আন্দোলন করছে, এরা যদি আমরা এদিকে তাকিয়ে দেখি, যারা লিডার এরা আন্দোলনের, জাতীয় কংগ্রেসের সেই সময় যারা লিডার, তারা আর কেউ নয়, তারা হচ্ছে কিন্তু বুর্জুয়াদেরই একটা অংশ। তারা হয়তো ওই বৃহৎ বুর্জুয়া নয়, তারা লোকাল লেভেলের বুর্জুয়া, দেশীয় বুর্জুয়া, কিন্তু ওরা আন্দোলন করছে এই কারণে যে ওরা এখানে আন্দোলন করছে নিজেরা ক্ষমতা পাবে বলে, মানুষকে স্বাধীনতা দেবে বলে ওরা আন্দোলন করছে না। কাজে এম এন রয় এখানে বেঁকে বসেছিলেন লেনিনের বিরুদ্ধে এবং বলেছিলেন যে আমরা কখনোই ওদেরকে সমর্থন দেব না। আমরা যদি ওদেরকে সমর্থন দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে বড় বুর্জুয়াকে সরিয়ে দিয়ে, সাম্রাজ্যবাদী বুর্জুয়াকে সরিয়ে দিয়ে জাতীয় বুর্জুয়াকে ক্ষমতায় বসানো হবে। তার বিপরীতে এখানে কি করা উচিত, এম এন রায় বলেছিলেন তার বিপরীতে এখানে যেটা করা উচিত
সেটা হচ্ছে কি, যে একেবারে গ্রামের লেভেলের মানুষদেরকে, নিচু লেভেলের মানুষদেরকে সংগঠিত করে নিজস্ব পদ্ধতিতে কোন রকম ভাবে জাতীয় বুর্জুয়াদের সমর্থন না নিয়ে, সহযোগিতা না নিয়ে, নিজস্ব একেবারে একটা শক্তিতে কি করা উচিত, কৃষকদেরকে সামনে নিয়ে, লেবারদেরকে সামনে নিয়ে এখানে একটা আন্দোলন সঞ্চালিত করা উচিত, যেটা হবে বামপন্থী আন্দোলন, যেটা হবে কমিউনিস্ট আন্দোলন, যেটা হবে কি আলটিমেটলি মানুষের ইমানসিপেশন নিয়ে আসবে, মানুষকে স্বাধীন করবে। এটাই বলেছিলেন। আমরা দেখতে পাবো এই ডিবেটে, আমরা ফাইনালি আমরা দেখতে পাবো যে লেনিন এম এন রয়ের কথাটাই মেনে নেন। যে কেন, তার কারণ এম এন রয় কোথাও গিয়ে কনফিডেন্স নিয়ে দিতে পেরেছিলেন বা ওই আত্মবিশ্বাসটি জাগাতে পেরেছিলেন লেনিনের মধ্যে, যে তিনি সম্ভব, মানে 2019 তোমরা জানো যে 1925 সালে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হচ্ছে, তো তিনি এটা কোথাও গিয়ে যে সম্ভব সেটা কিন্তু তিনি প্রমাণ করতে পারবেন। এবং 1921 সালের দিকে 22 সালের দিকে এই ডিবেটটা হচ্ছে রয়ের সাথে লেনিনের। 25 সালে এসে তোমরা দেখো সেখানে জাতীয়, তিনি দেখবে লখনৌ, সেখানে তোমরা দেখবে যে সেখানে তিনি কানপুর কনস্পিরেসি কেস যেটাকে আমরা বলে জানি, যে সেখানে তিনি পার্টি প্রতিষ্ঠা করছেন। এবং সেখানে আমরা দেখতে পাবো যে সেই অভিযোগে পরবর্তীকালে তিনি আবার যখন দেশে ফিরলেনও 1930 সাল না 31 সালে ফিরলেন, 31 সালে তাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, তাই না, কানপুর কনস্পিরেসি কেসের জন্য। যাই হোক, এম এন রয় করতে গিয়ে আইডিয়াটা আমরা পড়েছি, ঠিক একই রকমের উপলব্ধি এখানে আমরা দেখতে পাবো, যে লেনিনের যে উপলব্ধিটা হয়েছিল সেই উপলব্ধিটা এখানে কিন্তু মাও জেদংয়েরও আমরা দেখতে পাচ্ছি। মাও জেদং কি বলছেন? মাও জেদং বলছেন যে এখানকার ওই পেটি বুর্জুয়া যারা আছে, জাতীয় বুর্জুয়া যারা আছে, জাতীয় লিডার্স যারা আছে, এদের সঙ্গে কিন্তু হাত মিলিয়ে কি করতে হবে, এবং কৃষক এবং লেবার সবাইকে সঙ্গে নিয়ে এখানে কি করতে হবে, আন্দোলন করতে হবে। কিন্তু বিপরীতে বিপরীতে আন্দোলনটা করতে হবে ওই সাম্রাজ্যবাদী কিন্তু বড় বৃহৎ বুর্জুয়া যারা, তাদের বিরুদ্ধে করতে হবে, এবং এদেরকে যারা সাহায্য সহযোগিতা করছে তাদের। এরা কারা? এরা হচ্ছে, তিনি এখানে বলেছিলেন, এদেরকে যারা সাহায্য সহযোগিতা করছে তারা হচ্ছে কিন্তু ওই আমলাতন্ত্র যারা আছে, আমলা, ঠিক আছে, বিউরোক্র্যাটস যারা আছে, তারা এদেরকে সাহায্য সহযোগিতা করছে। বিউরোক্র্যাটসরা এদেরকে সাহায্য সহযোগিতা করছে। যুদ্ধবাদী কতগুলো শক্তি আছে, তারা যুদ্ধ করতে চায়, তারা এদেরকে সাহায্য সহযোগিতা করছে। এবং মুৎসুদ্দি কতগুলো বুর্জুয়া আছে, মানে আরো ধরো যে কিছু কিছু বুর্জুয়া আছে, তাদেরকে এখানে সাহায্য সহযোগিতা করছে। বৃহৎ জমিদার যারা আছে, তারা এই বৃহৎ শক্তিকে কিন্তু সাহায্য সহযোগিতা করছে। কেন? কারণ বৃহৎ শক্তিগুলো থাকলে এই জমিদাররা নিজেদের জমিটাকে ধরে রাখতে পারবে। মনে করে দেখো, আমাদের ইন্ডিয়াতেও জমিদাররা জমি পাচ্ছে কার 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 নীতির ভিত্তিতে? ব্রিটিশদের নীতির ভিত্তিতেই তারা এখানে জমিদাররা জমিগুলো পাচ্ছে, এত বড় বড় জমির মালিকানা গুলো পাচ্ছে। তো কাজে এরা গিয়ে স্বাভাবিক ওই ব্রিটিশদেরকে বা ওই বড় সাম্রাজ্যবাদীকে শক্তি সাহায্য সহযোগিতা দেবে, স্বাভাবিক কথা। এই কারণে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে চীনের এক্সপিরিয়েন্সে কিন্তু মাও জেদং বলার চেষ্টা করছে যে বৃহৎ যারা জমিদার আছে, বৃহৎ জমিদার, সেই জমিদারদের বিরুদ্ধেও কিন্তু এখানে আন্দোলন করতে হবে। এবং গান্ধী পড়তে গিয়ে আমরা যাদের উদাহরণ পেলাম, বুদ্ধিজীবীদের উদাহরণ, বুদ্ধিজীবী, তাই না, সিভিল সোসাইটির যারা হচ্ছে ওই সিভিল সোসাইটির যারা ইন্টেলেকচুয়ালস, যারা সেই ইন্টেলেকচুয়ালসদের কিন্তু এখানে এক প্রকার কিন্তু তিনি কি করলেন না, তিনি কিন্তু বিধর্মী ট্র্যাডিশনাল ইন্টেলেকচুয়ালস যারা, ওখানে তো তিনি বুদ্ধিজীবীদের দুটো ভাগে ভাগ করলেন। হ্যাঁ, এই একই সময় থিঙ্কার্স, মনে করে দেখো, কারো কারো সঙ্গে কারো কিন্তু সম্পর্ক নেই, কিন্তু তারপরও নিজেরা নিজেদেরকে সমৃদ্ধ করে যাচ্ছে, একই রকম ভাবনা দেখো সেই সময়। তো এখানেও কিন্তু, যদি এখানে বুদ্ধিজীবীর মধ্যে তিনি কিন্তু ক্লাসিফিকেশন করেননি এম এন রয়, মাও জেদং, কিন্তু তিনি বলছেন যে বুদ্ধিজীবীরা ওই এখানে সাম্রাজ্যবাদী শক্তিকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বুদ্ধি দিয়ে, তাদের বিরুদ্ধে কিন্তু এই সংগ্রামটা করতে হবে। এদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের কি করতে হবে না, আমাদেরকে গণতন্ত্র সবার আগে প্রতিষ্ঠা করতে হবে। কেন গণতন্ত্র? এটা প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র, এই কথাটা কিন্তু একবারও বলছে না, ভালো করে দেখো। কার্ল মার্কস বলেছিলেন প্রলেতারিয়েতের একনায়কতন্ত্র, ডিক্টাটরশিপ অফ দ্য প্রলেতারিয়েট, এই কথাটি বলেছিলেন। ইনি কিন্তু এই কথাটি একবারও বলছেন না। বা লেনিন যেমন বলেছিলেন যে পার্টিতন্ত্র প্রতিষ্ঠিত হবে, পার্টিতন্ত্র, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে যে তিনি ভ্যানগার্ড অফ দ্য পলিটিক্যাল পার্টি, এই কথাটি তিনি বলেছিলেন লেনিন। ইনি কিন্তু এই কথাটিও বলছেন না, ইনি বলছেন কি না, গণতন্ত্র করতে হবে। পার্থক্যগুলো বোঝো ভালো করে। ডিক্টাটরশিপ অফ দ্য প্রলেতারিয়েট তো বলছেন না, পার্টিতন্ত্রও বলছেন না, কি বলছেন না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই গ্রামসিও যে কথাগুলো বলেছিলেন, শুরুর দিকে যদি আমাদের গণতন্ত্রের সঙ্গে হাত মেলাতে হয়, গণতন্ত্রীদের সঙ্গে হাত মেলাতে হয়, তাহলে তো ওকে ফাইন। তারপরে আমরা ধীরে 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 সিস্টেমটাকে কোন দিকে নিয়ে যাবো, না সাম্যবাদের দিকে নিয়ে যাবো বা সমাজবাদের দিকে নিয়ে যাবো, আমরা কিন্তু ট্রানজিশনটা সেদিকে নিয়ে যাবো, এটাই বলেছিলেন। এনারও উপলব্ধি ঠিক সেটাই কিন্তু একই সময়ের মধ্যে এসে যে কি করতে হবে না, এখানে কিন্তু আমাদেরকে ডিক্টাটরশিপ অফ দ্য প্রলেতারিয়েট নয়, পার্টিতন্ত্রও নয়, এখানে আমাদের কি করতে হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যেখানে যে গণতন্ত্রে মানুষ শেষ কথা হবে, মানুষকে নিয়ে যে গণতন্ত্র তৈরিতে হবে, মানুষের পার্টিসিপেশনটাকে এখানে কিন্তু এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। তো
এইরকম ভাবে তিনি কি করলেন না, এইরকম ভাবে তিনি দেখো জাতীয় যে বুর্জুয়া যারা ছিল, যারা ওই ওই কুওমিন্টাং যে পার্টিটা যাদের লিড করছিল, যাদের নেতৃত্ব দিচ্ছিল, তো সেটা তাদের সঙ্গেও যদি হাত মেলাতে হয় তিনি সেখানে কিন্তু ইতস্তত বোধ করছেন না। তিনি এখানে কৃষকদের কথা বলছেন, কৃষকদেরকে মূল এখানে কিন্তু ভূমিকায় তিনি রাখছেন, কারণ যেহেতু বড় পরিমাণে তারা এখন কৃষিভিত্তিক সমাজ, তো তাদের কথাই তিনি বলছেন। এবং মেজরলি আমরা দেখতে এবং প্যারালি আমরা দেখতে পাবো যে ছোটখাটো কতগুলো ইন্ডাস্ট্রি যারা লেবার ছিলেন তাদেরকেও তিনি কিন্তু এখানে ইউনাইট করছেন। করে তিনি কি করছেন না, এখানে গণতান্ত্রিক একটা পরিষদ তৈরি করার চেষ্টা করছেন। করে তিনি এখানে কি করছেন না, একটা আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছেন, যে আন্দোলনটাকে বলা হচ্ছে যে গণতান্ত্রিক একটা আন্দোলন। এবং এটা নয়া গণতান্ত্রিক একটা আন্দোলন, শুধু গণতান্ত্রিক নয়। গণতন্ত্রে আমরা এর আগে দেখেছি যে গণতন্ত্র সেটা হচ্ছে কি, যে যে গণতন্ত্র দেখো আমরা ওয়েস্টার্ন পলিটিক্যাল ফিলসফিতে পড়ে আসলাম। প্রথম গণতন্ত্রের পক্ষে দাঁড়ালেন দেখবে সেখানে বেনথাম। অনেক আগে জন লক দাঁড়িয়েছিলেন, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের অনেক বড় পর্যায়ে এসে আমরা দেখতে পাচ্ছি বেনথাম মেজরিটারিয়ানের কনসেপ্টের মধ্য দিয়ে সেখানে আমরা দেখলাম তিনি সেটার পক্ষে দাঁড়ালেন। সেটাকে দেখবে আরো একটু কোয়ালিটেটিভ করে তোলার চেষ্টা করলেন, সেখানে আমরা দেখতে পাবো যে জন স্টুয়ার্ট মিল। কিন্তু যখন তিনি কোয়ালিটির পক্ষে দাঁড়াচ্ছেন তখন সেই কোয়ালিটি বারে বারে তো সেই আবার কার মধ্যে খুঁজে পাওয়া যাবে, অভিজাতদের মধ্যে খুঁজে পাওয়া যাবে, সেটাই স্বাভাবিক কথা। তার মানে তিনি একটু ওই যেমন মনে করে দেখো প্লেটোর সঙ্গে অ্যারিস্টটলের পার্থক্য পড়াতে গিয়ে বলেছিলাম যে প্লেটো যেটা করলেন অ্যারিস্টটল সেটা কিন্তু করলেন না। প্লেটো কিন্তু ঘুরিয়ে, প্লেটো সরাসরি বলেছিলেন তিনি অভিজাতদের দরজা খুলে দিয়েছিলেন, একটা পার্টিকুলার শ্রেণীর জন্য এখানে কিন্তু দরজা খুলে রেখেছিলেন। অ্যারিস্টটল সেটা কিন্তু ঘুরিয়ে করার চেষ্টা করলেন, তিনি সেই কোয়ালিটির কথা মেনশন করেছিলেন সেখানে, মনে করে দেখো, তাই তো? ঠিক একই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাবো যে বেনথাম করলেন, যেটা হয়তো একেবারে সরাসরি তিনি মেজরিটেরিয়ানকে সাপোর্ট করলেন, আর অন্যদিকে একটু ঘুরিয়ে তিনি কি করার চেষ্টা করলেন, এসে জন স্টুয়ার্ট মিল এসে সেই অভিজাতদেরই সমর্থন করলেন, যারা কিন্তু কি করতে পারে ডমিনেট। এইরকম ভাবে গণতন্ত্রের আইডিয়া গুলো তৈরি হয়েছিল, কিন্তু এদের গণতন্ত্র তা নয়। এদের গণতন্ত্র কি বলছে, এটা নিউ গণতন্ত্র। তার অন্যতম কারণ হচ্ছে এখানে কিন্তু ওই কৃষকরা জায়গা পাবে, কৃষকরা মূল ভূমিকায় থাকবে। তারপরে এখানে কিন্তু থাকবে কারা, যারা হচ্ছে শ্রমিক শ্রেণী আছে তারা, তারপরে কারা, তারপরে হচ্ছে যারা ওই পেটি বুর্জুয়া আছে তারা। তাদেরকে নিয়ে এখানে কি হবে না, একটা গণতান্ত্রিক আইডিয়া তৈরি হবে, যে কারণে এই গণতান্ত্রিক আইডিয়াটা নয়া গণতান্ত্রিক আইডিয়া, নয়া গণতন্ত্রের সূচনা তিনি এরকম ভাবে করলেন। এবং প্রত্যেকের পার্টিসিপেশনটাকে ইনিশিয়েট করলেন, প্রত্যেকের জন্য তিনি নীতি নির্ধারণ করলেন, কাদেরকে কি কাজ দিতে হবে, প্রত্যেকের জন্য তিনি নীতি নির্ধারণ করছেন। তিনি যখন বিপ্লবের প্রসঙ্গে আসছেন যে কিভাবে এদের থেকে বিপ্লব সংগঠিত করা যায়, তখন তিনি এখানে আলোচনায় আসছেন যে তিনি কি করছেন না, না এতদিন পর্যন্ত আমরা শহর ভিত্তিক আলোচনা দেখেছি যেগুলো ক্যাপিটালিস্ট আইডিয়া অনেকটা বেশি, কিন্তু ইনি বলছেন যে না, চীনের শাসন ব্যবস্থা, চীনের অর্থনীতি, চীনের সমাজনীতি হচ্ছে কিন্তু, সমাজ ব্যবস্থা হচ্ছে কিন্তু গ্রাম ভিত্তিক। চীনের সমাজ ব্যবস্থা গ্রাম ভিত্তিক, চীনের অর্থনীতি হচ্ছে কিন্তু কৃষি ভিত্তিক, এবং মানুষের মধ্যে একটা কোঅর্ডিনেট রিলেশন আছে, এবং প্রচুর পরিমাণে জনসংখ্যার মানে মানুষ তারা কিন্তু গ্রামে বসবাস করে রিভলিউশন করার জন্য যেগুলো নেসেসারি। একটা তার মানে তোমার অর্থ লাগবে, দ্বিতীয় তোমার জনবল লাগবে, তৃতীয় তোমার এখানে কিন্তু কি লাগবে না, একটা কিন্তু ইউনিটি লাগবে। তাহলে এগুলো কিভাবে গড়ে তুলতে হবে, তার এখানে বেসিক বক্তব্য হচ্ছে যে এখানে ওই শহরের মধ্যে ওই আইডিয়া গুলো দিয়ে হলো হবে না, শহর থেকে তিনি কি করছেন না, মানুষকে গ্রামের দিকে নিয়ে আসছেন। নিয়ে এসে কি বলছেন, গ্রামের মধ্যে মানুষকে, এখানে যেহেতু অর্থনীতি ভিত্তিক মানে কৃষি ভিত্তিক সমাজ, অর্থনৈতিক ভাবে গ্রামগুলোকে স্বনির্ভর অনেকটা আছে সেখানে, স্বাভাবিকভাবে গ্রামগুলোকে তিনি এখানে উত্তেজিত করলেন, এক প্রকার বলতে পারো ইগনাইট করলেন, প্রজ্বলিত করলেন, তাদের মধ্যে বিপ্লবের আগুন সঞ্চারিত করলেন। তিনি এখানে নীতি নিয়ে আসলেন গ্রাম দিয়ে শহর ঘেরাও করার নীতি, গ্রাম দিয়ে শহর ঘেরাও করার নীতি। এগুলো তোমরা আগে কোথাও শোনোনি, এখানেই তোমরা পাবে যে তিনি গ্রাম দিয়ে শহর ঘেরাও করার নীতি আমরা দেখলাম না। জেনারেলি আমরা দেখবে, এখনো দেখবে বামপন্থীরা দেখবে করে, শুধু বামপন্থীরা, সমস্ত রাজনৈতিক দলগুলোই করে, কারণ এটাই বাস্তব। কেন? কারণ শহরে এতটা মিস এক্সপ্লয়টেশন হয় না। শহরে এখানে পুলিশ যদি কোনো মিসবিহেভ করে সঙ্গে সঙ্গে ক্যামেরায় সেটা ধরা পড়বে, কিংবা ওই মেয়েটি বা কোনো একটা ছেলে যার সঙ্গে করা হয়েছে তার দেখবে বাবা হয় আইপিএস অফিসার, নইলে আইএস অফিসার, নইলে দেখবে বড় কোনো পুলিশ কর্তা, নইলে দেখবে বড় কোনো বিজনেসম্যান, নইলে দেখবে কোনো মিডিয়া পার্সন, নইলে দেখবে বড় কোনো হাইলি ইনফ্লুয়েন্সিয়াল কোনো ইনস্টিটিউশনের মালিক। এই ধরনের একটা ব্যবস্থা আছে স্বাভাবিক। এবং না হলে কিছুই না হলে এগুলো দেখবে মেয়েটা এত বেশি এডুকেটেড যে, বা ছেলেটা এত বেশি এডুকেটেড যে সেখানে ওই সমস্ত রকমের এক্সপ্লয়টেশন টর্চারের বিরুদ্ধে সে একাই এনাফ। সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটা টুক করে এসএমএস করে দিল, ওর চাকরি নিয়ে টানাটানি উঠে গেল। ফলে এখানে এখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের ব্যবস্থা এখানে। কিন্তু গ্রামগুলোতে আমরা কি দেখি যে গ্রামের মানুষ যেহেতু এখানে অনেক বেশি এক্সপ্লয়েটেড হয়, দেখতেই পাচ্ছ যে 100 দিনের দুর্নীতি, কেলেঙ্কারি, এগুলো
বিভিন্ন ধরনের প্রকল্পগুলো দেখবে, সেখানে সমস্ত কিছু গ্রামে। কেন? কারণ মানুষ সচেতন নয়, মানুষ এত শিক্ষিত নয়, মানুষ এত কিছু জানে না, টেকনোলজি স্যাভি নয়। তো সমস্ত রকম ভাবে তাদেরকে সেখানে ঠকানো হয়, তারাই এক্সপ্লয়েটেড হয়। এই কারণে দেখবে গ্রামের দিক থেকে সবার আগে রিভলিউশন শুরু হয়, এবং সেই রিভলিউশন গুলো দেখবে কি করে না, মানুষ সেখানে জড়ো করে নিয়ে এসে শহরে নিয়ে আসার চেষ্টা হয়। দেখবে কিছুদিন আগে এখানে যে গ্রাম দিয়ে শহর করা, ঘেরাও করার যে নীতি, সেখানে দেখলে ছোট ছোট এই কম বয়সী ছেলে মেয়েগুলো, বামপন্থীদের, এখন তারা দেখবে যে বড় বড় কৃষক সংগঠনগুলোকে বা কৃষকদেরকে মানে মানে একটা বড় আন্দোলন সংগঠিত করলো। তারা কি, যে কৃষক লেবার যারা আছে তাদেরকে সেখান থেকে গ্রাম থেকে শহরে নিয়ে আসছে। এটা আমরা দেখলাম কিছুদিন আগে, বা এটা সচরাচর হয়েই থাকে। সমস্ত পলিটিক্যাল পার্টি গুলো দেখবে কলকাতার ময়দান ভরানোর একটা চেষ্টা তাদের থাকে, জনবল দেখানোর একটা চেষ্টা তাদের থাকে। মানুষ এটা দিয়ে যেহেতু প্রভাবিত হবে স্বাভাবিকভাবে। তো স্বাভাবিকভাবে তিনি এই ধরনের একটা নীতি নিয়েছিলেন। এই নীতিগুলো তখন পর্যন্ত কিন্তু, এখন তো অনেক ফেমাস, অনেক বেশি প্র্যাকটিক্যাল এগুলো, কিন্তু তখন কিন্তু এতটা কিন্তু আহ, মানে মানে কি বলবো, যে এতটা কিন্তু মানে প্র্যাকটিক্যাল ছিল না, এতটা কিন্তু খুব সচরাচর ইউজ হবে বা মানুষের মাথাতে আসবে এইগুলো কিন্তু ছিল না। র্যান্ডমলি যে যেখানে পারতো সেখানে আন্দোলন করতে। কিন্তু ইনি কিন্তু বলেছেন যে না, র্যান্ডমলি আন্দোলন করলে হবে না, আমার দুটো হাত আছে বলে দুদিক দিকে আমি যুদ্ধ করবো তা করলে হবে না। আন্দোলনটা এক পক্ষেই করতে হবে, ওয়ান বাই ওয়ান করতে হবে, এবং একটা পরিষ্কার নীতি নিয়ে করতে হবে। একেবারে সুন্দরভাবে সেখানে গুছিয়ে আন্দোলন করতে হবে, একেবারে ইউনিটি নিয়ে আন্দোলন করতে হবে। তো সেখানে গ্রামের মানুষদেরকে ইউনাইট করে গ্রাম থেকে আন্দোলন কিন্তু আসবে কি হবে, গ্রামের মানুষরা চারদিক থেকে এসে ঘেরাও করবে শহরকে, এবং ঘেরাও করে কি করবে, তারা কিন্তু ক্ষমতা কেড়ে নেবে। তারা ক্ষমতা কেড়ে নেবে। তিনি তো বলেছেন যে ক্ষমতা হয়তো কেড়ে নেওয়া হবে ঠিকই, তাদের ব্যক্তিগত সম্পত্তি হয়তো কেড়ে নেওয়া হবে, এটা ঠিক, কিন্তু এগুলো রাতারাতি সম্ভব নয়, রাতারাতি করা উচিত নয়, কারণ এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট যাবে। কেন? কারণ যেহেতু তারা এক প্রকার ওই জাতীয় বুর্জুয়াদেরও যেহেতু সমর্থন তারা নিয়েছে, স্বাভাবিকভাবেই সেখানে তারাও কিন্তু ভয়ার নিতে হবে, বা সিস্টেমটা রাতারাতি কিন্তু ট্রান্সফর্ম করাটা কিন্তু একেবারেই ভালো কোনো ব্যবস্থা নয়। এটা কিন্তু ভেঙে পড়তে পারে সিস্টেমটা। সেই কারণে তিনি কি করলেন কি না, বড় একটা উল্লঙ্ঘন তো অবশ্যই হবে, বড় একটা রেভলিউশন সেখানে অবশ্যই সংগঠিত হবে, বাট সেখানে কি হবে, ট্রান্সফরমেশনটা ধীরে ধীরে হবে। প্রথমে কি করতে হবে না, জাতীয়করণ করতে হবে, মানে ধীরে 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 ব্যক্তিগত সম্পত্তিগুলোর, ইন্ডাস্ট্রিজ গুলোর, প্রোডাক্টিভ সিস্টেমস গুলো শহরের আর কি, বা ওই সাম্রাজ্যবাদী শক্তিগুলোর, তাদের জাতীয়করণ করতে হবে, ন্যাশনালাইজেশন করতে হবে। যেটাতে মনে করে দেখো ইন্দিরা গান্ধী ব্যাংকগুলো করেছিলেন কতগুলো, ইন্দিরা গান্ধী দেখবে বা ওই বামপন্থীরা একটু দেখবে আহ ভূমি সংস্কার আইন নিয়ে এসেছিলেন। তো ঠিক সেই জিনিসগুলো বামপন্থীরা তো এখানে অনেক পরে এসে করেছে, বা এখানে আহ মাওজুদান এগুলো অনেক আগে দেখিয়ে গেছেন যে ভূমি সংস্কার আইন। ভূমি সংস্কার আইন মানে ওই জমিদার যাদের সম্পত্তি কেড়ে নিতে হবে, যারা ওই সাম্রাজ্যবাদী শক্তিকে সাহায্য সহযোগিতা করছিল, তো তাদের সম্পত্তি কেড়ে নিতে হবে। কেড়ে নিয়ে কি করতে হবে, ধীরে 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 সেগুলো ভূমিহীন মানুষদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হবে। এবং মানুষকে যেভাবে এখানে ওই কর প্রদান করতে হচ্ছে, খাজনা দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে, সেগুলো কিন্তু মুকুব করে দিতে হবে। তো এইরকম ভাবে তিনি ভূমি সংস্কার আইনের কথা বলেছেন, ভূমি সংস্কারের কথা বলেছেন, ল্যান্ড রিফর্ম কতগুলো পলিসির কথা বলেছেন, যেগুলোর মধ্যে দিয়ে তিনি কি করবেন, ধীরে ধীরে ওই রিভলিউশনস এর মধ্যে দিয়ে সম্পত্তি বাজেয়াপ্তকরণ, ন্যাশনালাইজেশন বলতে পারে, এবং সেই ন্যাশনালাইজেশন করা সম্পত্তি ধীরে ধীরে মানুষের মধ্যে কিন্তু ওয়েলফুলি ডিস্ট্রিবিউট করা, প্রপারলি ডিস্ট্রিবিউট করার মধ্য দিয়ে এখানে কি করবেন, এক প্রকার ধীরে ধীরে কিন্তু সমাজতান্ত্রিক একটা সমাজ গঠন করার পথে কিন্তু এগিয়ে যাবেন। এই কথাগুলো তিনি কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে আমরা দেখতে পাবো যে তিনি কতগুলো, অবশ্যই এখানে দেখবে যে তোমরা রণনীতির অবশ্যই তিনি নিয়েছেন। রণনীতির যেখানে তিনি নিয়েছেন যে রণনীতিগুলো, সেগুলো তোমরা মোটামুটি ভাবে দেখতে পাবে যে তিনি এখানে রণনীতি, বিশেষ করে সমাজতান্ত্রিক সমাজ গঠন করা, বিপ্লব গঠন করার ক্ষেত্রে কতগুলো রণনীতি যেমন তিনি নিয়েছেন, বা সেই রণনীতিগুলো বলতে পারো যে কিভাবে এগুলো গড়ে উঠবে। তো যাই হোক, এখানে তিনি বলেছেন যে বিশেষ করে ওই যে দেখবে তোমরা ওই সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের আমলে যে বিশেষগুলো, যে বিশেষ বিশেষ কর্মসূচিগুলো এসেছিল, ঠিক সেই ধরনের বাট একটু ব্যতিক্রম। সেটা কি না, সোভিয়েত ইউনিয়নে তোমরা দেখবে, বা সোভিয়েত ইউনিয়ন যেভাবে মার্কসিজমের রাস্তা ছেড়ে একেবারে বিকল্প মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকেই কমপ্লিটলি চলে গেল তারা, ইনি কিন্তু সেই সেই জিনিসগুলো করেননি। তিনি বলেছিলেন যে ওদের মতো করে রাস্তা অবলম্বন করলে সেটা তো একটা ডিটাচ হয়ে যাওয়া হবে। তিনি বলেছেন যে কার্ল মার্কসের থিওরি গুলো আমাদের জন্য কিন্তু পথপ্রদর্শক, প্র্যাকটিসটা আমাদের নিজের মতো করতে হবে। তবে কোনো রকম ভাবে থিওরির সঙ্গে যে প্র্যাকটিসের কোনো মেলবন্ধন থাকবে না তা কিন্তু নয়। থিওরি গুলো অবশ্যই কার্ল মার্কসের বা মার্কসিজমের পথপ্রদর্শক, থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে একটা মেলবন্ধন থাকবে। এবং এখানে কি হবে না, মেলবন্ধন থাকলেও কিন্তু আবার প্যারালি এটাও তিনি বলার চেষ্টা করছেন
যে এই যে কনটেক্সটে তুমি এই রিভলিউশনসটা ঘটাচ্ছ, যে দেশের যে ভৌগোলিক অবস্থায়, যে সমাজ ব্যবস্থায়, রাজনীতি ব্যবস্থায় যেটা তুমি করছো, সেটারও তো একটা ইউনিক ফিচার্স আছে। তাহলে সেটাকেও মাথায় রেখে তোমাকে এখানে আন্দোলনটা করতে হবে বা নীতি গ্রহণ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে তিনি কৃষি ভিত্তিক সমাজকে যেহেতু সামনে রেখেছেন, কৃষকদেরকে যেহেতু তিনি সামনে রেখেছেন, এবং এটা যেহেতু একটা ভালো ব্যবস্থা, স্বাভাবিকভাবে তিনি বলেছেন কি না, কৃষি ভিত্তিক কৃষি ব্যবস্থার মধ্যে রিফর্মস নিয়ে আসার চেষ্টা করেছেন, ইন্ডাস্ট্রির মধ্যে রিফর্মস। ধীরে ধীরে তিনি বলেছেন যে ছোট ছোট ইন্ডাস্ট্রিজ গুলো অবশ্যই আমাদের তৈরি করতে হবে। এন্টারপ্রেনারের কনসেপ্ট তিনি নিয়ে এসেছেন, যে উদ্যোগপতি যাদেরকে আমরা বলি, যারা উদ্যোগ গ্রহণ করছে, নতুন নতুন ইনিশিয়েটিভ নিচ্ছে। তো ইনিশিয়েটিভেরও কিন্তু এখানে কর্মসূচি থাকবে, কিন্তু সেগুলো কিন্তু কমপ্লিটলি কিন্তু আমাদের এগ্রিকালচারাল সিস্টেমের থেকে কিন্তু সেপারেট হলে হবে না। অর্থাৎ যেটা আমাদের নিজস্ব প্রোডাক্টিভ সিস্টেম, প্রোডাক্টিভ ফোর্স, সেটা থেকে কমপ্লিটলি কিন্তু সেটা ডিটাচ হয়ে পড়লে হবে না। আমাদেরকে সেটার সঙ্গে মিলিয়ে মিশিয়ে কাজ করতে হবে, ব্যালেন্স করে করতে হবে। নইলে কি হবে, বিপদগামী হবে, তোমার ইকোনমি ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাবে। অন্যদিকে যারা হচ্ছে ওই বঞ্চিত ছিল, তারা বঞ্চিত থেকে যাবে, এবং আরো বড় পরিমাণে তাদের কিন্তু আনএমপ্লয়মেন্টের সংখ্যাটা বাড়বে, তাদের ভূমি হারানোর সংখ্যাটা বাড়বে, তাদের কিন্তু সেখানে অত্যাচারের সংখ্যাটা বাড়বে। এগুলো কিন্তু সেই কারণে করা যাবে না। তো সেই কারণে তিনি বলেছেন যে কৃষির উপরে জোর দিয়ে ইন্ডাস্ট্রিকে এখানে কিন্তু ডেভেলপ করতে হবে, বা ইন্ডাস্ট্রি আমি তৈরি করব, কৃষিকে মাথায় রেখে করব। তো কৃষির সঙ্গে ইন্ডাস্ট্রি এই ধরনের একটা বলতে পারো যে কি করা হবে, যে এখানে মেলবন্ধন ঘটিয়ে কিন্তু এখানে ডেভেলপমেন্ট গুলো করার এখানে চেষ্টা করা হবে। এবং তিনি এখানে আমরা দেখতে পাবো যে আরো কতগুলো বিষয়ের কথা বলেছেন, যে যেমন তিনি স্বাধীনতার পরে তোমরা দেখবে, বিশেষ করে তিনি এই যে আজকের দিনে যে সমাজ ব্যবস্থা আমরা চায়নাতে দেখতে পাচ্ছি, যে যেভাবে তারা ইউনাইটেড, যেভাবে একটা পার্টির শাসন সেখানে চলছে, যেভাবে সেখানে তোমরা দেখবে যে মানুষ এই পার্টির শাসনকে মেনে নিয়েছে, যেভাবে তোমরা দেখবে যে সেই পার্টি নিজের অর্থনীতিকে মানে সেই পার্টিতেই দেখবে সকলের পার্টিসিপেশন রয়েছে, এবং সমস্ত দিক থেকে দেখবে চায়নায় একেবারেই সেগুলো কিন্তু মেনে নিয়েছে। মানে যে কোনো দিক থেকে দেখবে এরা তোমরা ইউনাইটেড, মানে র্যান্ডামলি ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে না। মানে এক প্রকার ধরে নাও যে সমাজ যখন নতুনের পথে এগিয়ে যায়, বা যখন সমাজকে তুমি যখন ছেড়ে দেবে, বা প্রত্যেকটা মানুষকে যখন প্রত্যেকটা মানুষের মতো ইন্ডিভিজুয়ালি যখন ছেড়ে দেবে, তাকে যখন তার নিজের জীবনযাপন করতে দেবে, তখন একটা স্বাভাবিক বিষয় দাঁড়িয়ে পড়ে। সেটা হচ্ছে কি, যে প্রত্যেকে নিজের নিজের মতো করে সে কিন্তু উন্নতি করার চেষ্টা করছে। ফলে কি হয়, একটা দেশে দেখবে 50 রকমের রাস্তা তৈরি হয়ে যায়, অভিমুখ তৈরি হয়ে যায়, এবং এটাই আলটিমেটলি একটা কিন্তু ক্ষতিকারক অবস্থাও তৈরি করে। সেটা কি, সেটা হচ্ছে যে প্রত্যেক আলাদা আলাদা করে ডেভেলপমেন্ট করার ফলে কি হয় না, কারোর সঙ্গে কারো কিন্তু এখানে সম্পর্কটা কিন্তু থাকে না, একজনের সঙ্গে অন্যজনের সম্পর্কটা এত কিন্তু কানেক্টেড থাকে না। তারা নিজেদের মতো করে যেহেতু ডেভেলপমেন্ট করেছে, ওরা যেহেতু নিজেদের মতো একটা রাস্তা তৈরি করে নিয়েছে, ফলে একটা সময় পর গিয়ে তোমরা দেখবে, উপলব্ধি হয়েছে বিভিন্ন দেশগুলো নিরিখেই তোমরা নিশ্চয়ই দেখেছো, যে সেখানে কি হয় না, তারা নিজস্ব জাতিতে পরিণত হতে চায়, তারা ওই ল্যান্ডের মধ্যে থাকতে চায় না, তাদের মধ্যে ইউনিটিটা থাকে না, তাদের মধ্যে দেখবে যে একই সঙ্গে এগিয়ে যাওয়ার ভাবনাটা আর থাকে না, তাদের মধ্যে একটা কিন্তু ডিটাচমেন্ট সবসময় কাজ করে, সেগ্রিগেশন একটা কাজ করে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে তিনি উপলব্ধি করেছিলেন, এবং উপলব্ধি করার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাবো, যে সেগুলো তিনি অ্যাপ্লাই করারও চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে সমস্ত কিছুর সঙ্গে এই সমস্ত কিছুকে লিঙ্ক করতে হবে, অর্থাৎ তিনি সাংস্কৃতিক বিপ্লবের ডাক দিয়েছিলেন। এই সাংস্কৃতিক বিপ্লব আমরা দেখতে পাবো কালচারাল রেভলিউশনস, এই চায়নার যে কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির যে জাতীয় কংগ্রেস হচ্ছে, সম্মেলন বলতে পারো, ন্যাশনাল কংগ্রেস কনফারেন্স। এই ন্যাশনাল কনফারেন্সে তোমরা দেখবে 1969-এ তিনি এই এই পন্থাটি অবলম্বন করেছিলেন, এবং সেখানে তিনি বুঝিয়েছিলেন যে কিভাবে আমাদেরকে নতুন করে রাস্তা অবলম্বন করতে হবে, এবং কিভাবে আমরা তো আমাদের নিজেদের উন্নতির পথে এগিয়ে যাব, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা ডিরেকশন নয়, আলাদা আলাদা রকম ভাবে প্রত্যেকে নিজের নিজের মতো করে সেখানে উন্নতি করবে। সমাজ একদিকে চলে যাবে, সমাজের পরিকল্পনা একরকম ভাবে হবে, রাজনীতির পরিকল্পনা একরকম ভাবে, অর্থনীতির পরিকল্পনা একরকম ভাবে হবে। এই আইডিয়াগুলোর মধ্যেও যেমন এখানে কি থাকতে হবে, এই সেগ্রিগেশনটা যেমন থাকবে না, সকলের মধ্যে যেমন একটা লিঙ্ক থাকবে, সমস্ত সেকশন গুলো সেগমেন্ট গুলোর মধ্যেও কিন্তু একটা লিঙ্ক থাকবে। দেখবে তোমরা চায়নাতে এই কারণে দেখবে সমস্ত কিছুর মধ্যে একটা ইউনিফিকেশন কনসেপ্ট পাবে। দেখবে আমাদের বর্তমান সরকার এই মুহূর্তে সেগুলোর উপর বিশেষভাবে জোর দিয়েছে। আধারের কনসেপ্টের মধ্য দিয়ে যেমন জোর দিয়েছে আধার কার্ড, তোমরা দেখবে ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান নেশন ওয়ান আইডেন্টিটি কার্ড, ওয়ান নেশন ওয়ান, সেখানে তোমরা দেখবে যে ইলেকশন, এই যে ওয়ান 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 ওয়ান, এই যে ওয়ান কনসেপ্ট গুলোর মধ্য দিয়ে এরা একটা বড় ধরনের ইউনিফিকেশন করার চেষ্টা করছে, একটা ইউনিটি নিয়ে আসার চেষ্টা করেছে। যদিও ইউনিটি নেই তা কিন্তু নয়, ডাইভার্সিটির মধ্যে আমাদের ইউনিটি আছে,
কিন্তু এরা কোথাও গিয়ে ওই ডাইভার্সিটিটার রোলটাকে একটুখানি মিনিমাইজ করে ইউনিটিটাকে বেশি জায়গা দিতে চায়, ইউনিফিকেশনসটাকে বেশি জায়গা দিতে চায়, যাতে করে কি হয় না আরো বেশি করে প্রোগ্রেসটা ইজিলি করা যায়। ঠিক সেই বিষয়গুলোই তোমরা দেখবে যে চায়নাতে সেই সময় কিন্তু মাও জেদং অনেক আগে উপলব্ধি করেছেন এবং তিনি কিন্তু ওই সমাজ, রাজনীতি, সংস্কৃতি সমস্ত কিছুর মধ্যে যে বিশৃঙ্খলতা, প্রত্যেকে নিজের নিজের মতো করে যে ডিসিপ্লিন তৈরি করেছে, নিজের নিজের মতো করে যে এগিয়ে যাচ্ছে, সমাজের একটা নিয়ম হয়তো আছে, সেই নিয়ম হয়তো অনেকটা বেশি আদর্শবাদী, কিন্তু অর্থনীতির নিয়ম হয়তো দেখা গেল সেখানে কি, অর্থনীতির নিয়ম দেখা গেল সেখানে হয়তো লিবারেল হতেই পারে। রাজনীতি ওখানে সেখানে অনেকটা দেখা গেল যে কারাপশন প্র্যাকটিস করছে না, এইরকম ভাবে বিভিন্ন ধরনের বিষয়কে ভ্যালু দিলে হবে। অর্থাৎ কারাপশন মানে বুঝতেই পারছি যে কিছু মুষ্টিমেয় মানুষ যারা ক্ষমতায় আছে তারা এই ক্ষমতাটাকে ব্যবহার করছে, ডেমোক্রেসিকে প্র্যাকটিস করছে না। এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের পলিসি হলে হবে না। সমাজ যখন এগিয়ে যাবে সমাজ নীতি নিয়ে, সমাজের নীতি যদি লিবারেল হয় বা মোরাল যদি হয়, যদিও তিনি এখানে বারে বারে দাঁড়িয়েছেন সমাজ নীতির মধ্য দিয়ে, মানে মোরাল প্রিন্সিপালস গুলোকে বেশি জায়গা দিয়েছে। তাহলে মোরাল প্রিন্সিপালস গুলো বা আইডিয়ালিস্টিক প্যাটার্ন যেগুলোকে আমরা বলি সেগুলোকে যেহেতু জায়গা দেওয়া হয়েছে, তাহলে অর্থনীতির পরিকল্পনা গুলো সেই রকম হবে, অর্থনীতি লিবারেল হলে হবে না। তো এইরকম ভাবে সকলের সঙ্গে সকলের একটা কমিউনিকেশন গড়ে তোলার মধ্য দিয়ে, সকলের মধ্যে একটা সিঙ্গেল প্যাটার্ন গড়ে তোলার মধ্য দিয়ে কি করেছে না, প্যাটার্ন গড়ে তোলার মধ্য দিয়ে একটা সিঙ্গেল রাস্তায় কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা, অর্থাৎ হাত ধরে, প্রত্যেকে হাত ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা। সমাজের নীতি যেটা, রাজনীতির নীতিও সেটা, অর্থনীতির নীতিও সেটা। তো একই ধরনের একটা সিঙ্গেল নীতি তৈরি করার মধ্য দিয়ে তিনি ধীরে ধীরে এগিয়ে গেছেন। এটাকেই বলা হচ্ছে কালচারাল রিভলিউশনস। এবং এই উদ্দেশ্যে যে ধরনের শিক্ষাগুলো দেওয়া উচিত সেই শিক্ষাগুলোকেও তিনি কিন্তু এখানে অ্যাডপ্ট করেছেন। কোন ধরনের শিক্ষা? শিক্ষাগুলো হচ্ছে এখানে যে ঐক্য থাকবে, সমালোচনা হবে, আবার ঐক্য করে উঠবে। শুধু ঐক্য আছে মানে সেখানে যে সমালোচনা হবে না তা কিন্তু হবে না। মনে করে দেখো সেখানে সোভিয়েত ইউনিয়নের সেই সোভিয়েত ইউনিয়নের সেই দুরবস্থা, যে কারণে এমএন রয় সেখানে কিন্তু বা তাকে তাড়িয়ে দেওয়া হলো। কি না, যেহেতু ইউনিফিকেশন আছে, ইন্ডিভিজুয়ালের কোনো গুরুত্ব নেই সেখানে, ইন্ডিভিজুয়ালের কোনো গুরুত্ব নেই সেখানে, ইন্ডিভিজুয়াল সেখানে গুরুত্ব পাচ্ছে না। কেউ সমালোচনা করছে, কালেকটিভ বডির বিরুদ্ধে কেউ সেখানে সমালোচনা করছে, তাকে দল থেকে, তাকে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে তার মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, তাকে দুর্নীতি দায়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই ঘটনাগুলো ঘটছিল। তো ফলে ইউনিটি তো অবশ্যই আছে, কালেকটিভ বডি তো অবশ্যই আছে, কিন্তু এখানে সংস্কৃতি, এই সমালোচনার যে সংস্কৃতি, অর্থাৎ নিজেকে নিজের মধ্যে ঝেঁকে দেখা, নিজেকে ঝেঁকে দেখা, নিজের দুর্বলতাগুলোকেও মাঝে মাঝে ফুটিয়ে বের করে নিয়ে আসা এবং সেটাকে সেটাকে সংশোধন করে আবার নতুন করে একটা ইউনিটির দিকে এগিয়ে যাওয়া, সেগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাবো, যেগুলো কিন্তু সোভিয়েত ইউনিয়নে আমরা দেখতে পাই না। এগুলো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে মাও জেদং কিন্তু এগুলো উপলব্ধি করছেন এবং বলছেন ঐক্য, সমালোচনা, আবার ঐক্য, অর্থাৎ ইউনিটি, ক্রিটিসিজম, আবার ইউনিটি বা ইন্টিগ্রিটি যাই বলো কেন, তো এগুলো কিন্তু থাকবে। যদি না থাকে তাহলে কি হবে, ওই জাতির কিন্তু একটা বলতে পারো তিনি বলার চেষ্টা করছেন যে অহংবোধটা ফুটে উঠবে, তার পতন কিন্তু অনিবার্য হবে। তো সেই কারণে কি করতে হবে, সমালোচনা নিজের মধ্যে কিন্তু জায়গা পাবে, সমালোচনা নিজের অন্দরে জায়গা পাবে এবং সমস্ত কিছুর মূলে তিনি এখানে বারে বারে, যদিও পার্টিকে সামনে রেখেছেন, পার্টিকে কিন্তু এখানে কিন্তু সেগুলোকে মাথায় রাখতে হবে। পার্টি লিডারদেরকে তিনি এখানে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের কিন্তু একটা জায়গা করে দিয়েছেন, তারা নীতি গ্রহণ করবে, তারাই সমস্ত পরিকল্পনা গ্রহণ করবে, সেগুলোকে নিয়ে কিন্তু সমাজ কিন্তু এগিয়ে যাবে এবং তারা কিন্তু এই এই বলতে পারো যে একটা ইনক্লুসিভ এই আইডিয়াস গুলোকে কিন্তু ভ্যালুস দেবে, অর্থাৎ বিরুদ্ধ মতকেও সেখানে জায়গা দেবে এবং নিজের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো কিন্তু সে দূর করবে। যেগুলো ছিল সোভিয়েত ইউনিয়নের দুর্বলতা, সেই দুর্বলতাগুলোকে ইনি কিন্তু কাটানোর চেষ্টা করেছিলেন। যে কারণে তোমরা দেখবে সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস করলেও চায়না কোল্যাপস করলো না। এবং চায়না পরবর্তীকালে তোমরা দেখবে অবশ্যই তিনি হয়তো সেখানে কৃষি ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলেছেন, ইন্ডাস্ট্রিকেও হয়তো কৃষির উপরেই সেখানে কৃষি সাহায্য করার জন্যই হয়তো তিনি ডেভেলপ করার কথা বলেছেন। কিন্তু যদিও বিশ্ব অর্থনীতিকে সামনে রেখেও তারা নিজেদেরকে দেখবে ওই 1980 সালের পর থেকে তোমরা দেখবে নিজেদেরকে তারা বদলেও নিয়েছে। কি না, তারা অনেকটা বেশি লিবারালিজমকেও ধীরে 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 প্র্যাকটিস করে। তাদের এই নীতিগুলোই, কালচারাল নীতিগুলি, ইন্ডিভিজুয়ালের সমালোচনা জায়গা পেয়েছে, ইন্ডিভিজুয়ালস জায়গা পেয়েছে, শুধু কালেকটিভ বডি বা সমাজ শুধু এখানে গুরুত্বপূর্ণ নয়, ইন্ডিভিজুয়ালসকেও এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এইরকম ভাবেও তারা কিন্তু এগিয়ে গেছে। এগুলোই তার কালচারাল আইডিয়া। যে কালচারাল আইডিয়া হচ্ছে এইরকম ভাবে যে সবাইকে একসঙ্গে চলতে হবে, পার্টিকুলার একটা নির্দিষ্ট নীতিতে চলতে হবে এবং সেই নীতিটাকে পরিচালনা করার দায়িত্বটা বারে বারে কিন্তু তিনি পার্টির হাতে তুলে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থাগুলো কি হবে, এটার শিক্ষা ব্যবস্থা তিনি বলছেন ইনক্লুসিভ হবে। অবশ্যই এই ইনক্লুসিভনেসটার মধ্যে একটি থাকবে। তিনি এখানে একটা সুন্দর একটা কোড ব্যবহার করেছেন, সেই কোডটা হচ্ছে কি, এই কোডটা হচ্ছে এখানে লেটস 100 ফ্লাওয়ার ব্লুম, এখানে একটা শব্দ ব্যবহার করেছে, এই ধরনের একটা সেন্টেন্স বারবার এটা পরীক্ষায় জানতে চায়।
ঠিক আছে, এখানে বলেছে লেট 100 ফ্লাওয়ার ব্লুজম, লেট 100 স্কুলস অফ থট কন্টেন্ট, যে শত ফুল প্রস্ফুটিত হোক, শত ভাবধারার মধ্যে প্রতিযোগিতা চলুক। বুঝতে পারছো তো, যে শত স্কুল তৈরি হোক, শত ভাবধারা তৈরি হোক, তাদের মধ্যে প্রতিযোগিতা চলুক এবং নতুনত্ব সেখান থেকে বেরিয়ে আসুক। কেন? কারণ এই ধরনের এডুকেশনই একমাত্র সেখানে কিন্তু বিকাশ লাভ করতে পারে বা কোন একটা জাতিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারে। যে শিক্ষা ব্যবস্থার মধ্যে সেখানে কম্পিটিশনস নেই, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে কম্পিটিশন মানে নেগেটিভ নয়, কম্পিটিশনস নয়, ইনক্লুসিভ কম্পিটিশনস, একটা সৌহার্দ্যপূর্ণ কম্পিটিশনস, একটা কোঅর্ডিয়াল কম্পিটিশনস বলতে পারো, রেসপেক্টফুল কম্পিটিশন। তো সেই কম্পিটিশন গুলো থাক, বিরুদ্ধ মত বেরিয়ে আসুক, সেখান থেকে কি হোক না নতুন নতুন ভাবনা বেরিয়ে আসুক, সেই ভাবনার মধ্য দিয়ে নতুনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা হোক। এই আইডিয়াগুলো আমরা দেখতে পাবো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই আইডিয়াগুলো কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছেন এবং তিনি এক প্রকার তিনি এখানে বলার চেষ্টা করেছেন, যেটা তোমাদের এক্ষুনি আমি বললাম, যে এইরকম এই কথাগুলো বলতে গিয়েও তিনি ওই থিওরি এবং প্র্যাকটিসের মধ্যেও তিনি বলার চেষ্টা করেছেন যে একটা কিন্তু মেলবন্ধন অবশ্যই থাকবে। এমন নয় যে থিওরি আর প্র্যাকটিস সবসময় ভিন্ন রকমের হবে। থিওরি অবশ্যই আছে, কিন্তু সেটা যে প্র্যাকটিস থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের হবে তা নয়। থিওরি আর প্র্যাকটিসের মধ্যে সবসময় কিন্তু একটা মিল থাকবে। এই প্রসঙ্গটা কেন আসে মাউজুদাঙ্গের আলোচনায় আসার অন্যতম কারণটা হচ্ছে, তোমরা দেখবে যে সোভিয়েত ইউনিয়ন থিওরি থেকে ডিট্যাচ হয়ে পড়েছিল, সে প্র্যাকটিসের জায়গাটাকে নিজের মতো করে তৈরি করেছে এবং থিওরিটা কিন্তু অন্য রকমের কথা বলে। স্বাভাবিকভাবে এখানে তার পতনটা অনিবার্য হলো। তিনি কিন্তু এখানে তা বলছেন না, মাউজুদাং বলছেন থিওরি আর প্র্যাকটিসের মধ্যে কিন্তু একটা কিন্তু একটা ক্লোজ কানেকশন থাকবে এবং থিওরি ব্যতীত প্র্যাকটিস কিন্তু সম্ভব নয়। আর প্র্যাকটিসও কিন্তু যেটা হবে সেটা থিওরির মধ্যেই থাকবে। এই ধরনের একটা ক্লোজ রিলেশনস এর মধ্য দিয়ে দুটোকে এগিয়ে যেতে হবে এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে কিন্তু এখানে কি করতে হবে, এখানে কিন্তু এগিয়ে যেতে হবে। উৎপাদনের যখন তিনি প্রসঙ্গে আসছেন, তখন উৎপাদনের প্রসঙ্গে আসলে আমরা দেখতে পাবো বারে বারেই তিনি এখানে ওই অবশ্যই কৃষিভিত্তিক উৎপাদনের কথা অবশ্যই বলেছেন। কার্ল মার্ক্সের যে বেসিক আইডিয়াগুলোর মধ্যে দিয়ে আমরা পাই যে সেখানে ইকোনমি নাকি বেস, ইকোনমি শেষ কথা, কিন্তু এখানে ওই আরো যে বেসিক আইডিয়াগুলো যেটা আছে, রাজনীতি, বিজ্ঞান, সমাজনীতি, কলা কৌশল, শ্রেণী সংগ্রাম, এগুলোকেও কিন্তু প্যারালালি গুরুত্ব দিতে হবে। কারণ সেগুলো এই শুধু প্রোডাক্টিভ সিস্টেমের মধ্য দিয়ে, প্রোডাক্টিভ ফোর্সের মধ্য দিয়ে শুধু পরিবর্তন আসে না, এগুলোকেও যদি ওয়েলফুলি ম্যানেজ না করতে পারে একটা সমাজ, কারণ এরাও কিন্তু কতগুলো এদের একটা সেপারেট এন্টিটি আছে, সত্তা আছে, এদেরও কিন্তু একটা স্বাধীনতা আছে, একটা কিন্তু একটা কর্তৃত্ব আছে, এদের মধ্য দিয়েও কিন্তু সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসে। তো এগুলোকে যদি এখানে পরিবর্তন তুমি না করতে পারো, মুশকিলটা হবে কি, মুশকিলটা হবে তুমি কিন্তু বড় রকম ভাবে সমাজকে পরিবর্তন করতে পারবে না। এই কথাগুলো তিনি কিন্তু এখানে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলেন। এখানে অনেকগুলো বইয়ের কথা বলা হয়েছে, আমি সেই বইগুলোতে যাচ্ছি না। আমি তোমাদেরকে বলবো এখানে সালগুলো মেনশন করা হয়েছে, সুন্দর করে সিকোয়েন্সে সেগুলো লিখে নাও, কারণ বারবার পরীক্ষায় জানতে চাই। আমি তোমাদের মেটেরিয়ালসটি দিয়েছি, তোমাদের কাছে আছে, সুন্দর করে এখানে সিকোয়েন্সে লিখে নাও, সেগুলোই কিন্তু দেখবে বারবার পরীক্ষায় জানতে চেয়েছে। ঠিক আছে, আরেকটি কথা তোমাদের এখানে আমি বলতে চাইবো, সেটা হচ্ছে যে যেটা পরীক্ষায় দেখলাম আমি বিওয়াইকিউতে এসেছেও, এখানে বইটাতেও রয়েছে, সেটা হচ্ছে কি যে তিনি ওই এখানে আমরা দেখতে পাবো কোন একটা কথা তিনি এখানে বলেছেন যে পার্টি প্রসঙ্গে, যে পার্টির উপর তোমাদের বললাম যে পার্টির উপরে তিনি জোর দিয়েছেন, পার্টির উপরে তিনি অবশ্যই জোর দিয়েছেন, কিন্তু তিনি এখানে বলেছেন যে পার্টি সমস্ত কিছু পরিচালনা করবে, তো বন্দুক পরিচালনার কাজ অর্থাৎ নিয়ন্ত্রণ করার কাজ আর কি। তো সেই নিয়ন্ত্রণ করা বা বন্দুকের মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করা পার্টির উপরে দিয়েছেন তিনি এই দায়িত্বটা, কিন্তু বন্দুক যেন আবার পার্টিকে কন্ট্রোল না করে এই কথাটাও তিনি কিন্তু বলে দিয়েছেন সুন্দরভাবে। অনেক সময় এটা হয় যে পার্টি বন্দুককে প্রয়োগ করছে, অনেক সময় দেখা যায় বন্দুক নিজস্ব একটা এন্টিটি হয়ে দাঁড়িয়েছে, বন্দুক নিজেকে কিন্তু পার্টিকে কন্ট্রোল করতে শুরু করেছে। কিরকম উদাহরণ, উদাহরণ ধরে নাও যে এই মুহূর্তে যেমন সন্দেশখালীতে যেটা চলছে, সন্দেশখালীতে যেটা চলছে, বা অনেক সময় এই জিনিসটা হয় বলে কি হয় যে সমাজে তখন কিন্তু ওই রাজনৈতিক দলটার অবক্ষয় চলে আসে। কি ধরনের, ধরে নাও যে কোন একটা পলিটিক্যাল পার্টি, ধরো আমি সন্দেশখালীকে এখানে তোমরা অ্যাজুম করলে করতে পারো উদাহরণ হিসেবে, যাই হোক, তো দেখবে এখানে দেখবে ওই যখন আন্দোলন সংগঠিত হয় তখন কি হয় না, পার্টি সেখানে কি হয় না, ওই যেহেতু সশস্ত্র বিপ্লবের কথা বলেছেন এরা, তো সশস্ত্র বিপ্লবে তো বন্দুক অনিবার্য, তার মানে এক প্রকার বুঝতেই পারছো যে বন্দুকের প্রয়োজনটা তারা কিন্তু মানে ব্যবহারটা তারা অবশ্যই করবে, স্বাভাবিক কথা। এবার প্রসঙ্গ হচ্ছে যে বন্দুকটা তো তারা তো ব্যবহার করলো, স্বাভাবিক, কিন্তু অনেক সময় বন্দুক নিজে শক্তিশালী হয়ে হয়ে গিয়ে কি হয়, সে কিন্তু পার্টিকেই কিন্তু কেটে ফেলে বা গুলি করে দেয় বা একবার শেষ করে ফেলে। অর্থাৎ যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে পার্টির নিয়ন্ত্রণটা থাকতে হবে, পার্টির নিয়ন্ত্রণ যেন হারিয়ে না যায়। অর্থাৎ তুমি যদি এখানে যদি 500 জন যদি সমাজের যদি এমন কোনো মানুষকে নিয়ে এসে যদি আন্দোলন করেছো
যারা হয়তো অস্ত্র হাতে নিয়ে তোমার জন্য আন্দোলন করেছিল, তোমাকে ক্ষমতায় বসিয়েছিল, এটা ঠিক। তাহলে এটা যেন ক্ষমতায় আসার পর যেন তোমার এটা যেন তোমার মাথায় থাকে যে ওদের বন্দুকটাকে কন্ট্রোল করতে হবে। তুমি ওদেরকে ব্যবহার করেছে এটা মাথায় রাখতে হবে, ওরা তোমাকে ব্যবহার করে যেন আগামী দিনে না করতে পারে। যদি করে তাহলে কিন্তু সিস্টেম আবার উল্টে যাবে, এবং সে সমস্যাটা যেটা উঠে আসবে সেটা হবে যে যে উদ্দেশ্যে তুমি এই আন্দোলনটা করছিলে সেটা কিন্তু ব্যাহত হবে। এই ধরনের রণনীতিও তিনি কিন্তু এখানে তৈরি করেছেন, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এক প্রকার ধরে নাও সন্দেশখালীতে যে আজকে যাদেরকে দেখছো যারা গুন্ডা, বিভিন্ন পলিটিক্যাল পার্টিস গুলো বা লিডার্স গুলো এদেরকে ব্যবহার করেছে ক্ষমতায় আসার জন্য, ভোটে জেতার জন্য। আজকে দেখো তারাই দেখো আজকে এমন কিছু ঘটনা ঘটাচ্ছে, তার সবকিছু হয়তো লিডার বলেনি, তারা আজকে ওইগুলো করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে যে তারা নারী নির্যাতন বলে হয়তো সেখানে মানে কি বলবো যে কিছু বোঝে না, মানে ওদের ওই সেন্সটুকু নেই, তো যা খুশি তাই করছে। ফলে আজকে কি হচ্ছে যে ওদের কাণ্ড কারখানার জন্যই হয়তো এখানে দেখা গেল যে যে পলিটিক্যাল পার্টি ওরকে ব্যবহার করে ফায়দা লুটেছে তাদের আজকে হয়তো পতন হতে পারে। হুম? আমি জানি না, তোমরা অনেক ম্যাচিওর, তোমরা ভালো বুঝবে, খবর কাগজ পড়ছো, কোন পার্টি ব্যবহার করেছে, কোন লিডাররা ব্যবহার করেছে, তোমরা অনেক ম্যাচিওর, তোমরা জানো এগুলো। তো হতে পারে তাদের আজকে অবস্থার পরিবর্তন হবে, হলে কি হবে আলটিমেটলি যে উদ্দেশ্যে সরকার এখানে গড়ে উঠেছে সেটা কিন্তু তার যে রাস্তাটা কিন্তু জায়গাটা কিন্তু হারিয়ে ফেলবে। নজরুল কিন্তু এগুলো সম্পর্কে সচেতন করেছেন যে এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। রণনীতি যখন তুমি সাজাবে, দেশ যখন পরিচালনার কাজ করবে, পার্টির হাতে যখন অস্ত্র থাকবে, পার্টিকে এই অস্ত্রটা এরকম ভাবে ব্যবহার করতে এবং সেই অস্ত্রের উপর যেন এক প্রকার কন্ট্রোলও থাকে, নইলে কিন্তু একটা মুশকিলের জায়গা তৈরি হয়ে যাবে। রণনীতি নিয়ে তিনি কথা বলতে গিয়ে বলেছেন যে ওই ফৌজ যারা হবে, লাল ফৌজ বলা হচ্ছে এখানে, রেড ফৌজ, হ্যাঁ, তো রেড 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 আর্মির কথা বলা হচ্ছে। রেড আর্মি চায়নার যখন তারা অগ্রসর হবে তখন তাদের রণনীতিও এখানে কিন্তু তিনি ডিসাইড করে দিয়েছেন। কি কি বলছেন? যে রণনীতির দিশা সঠিকভাবে নির্ধারণ করা, সঠিকভাবে নির্ধারণ করতে হবে, কৌশলের কথা বলেছেন তিনি কতগুলো। আক্রমণ করার সময় হটকারিতাবাদের বিরোধিতা করা, যখন তুমি অ্যাটাক করছো, যখন তুমি বিরোধীদেরকে, শত্রুদেরকে, তখন তোমার এখানে হটকারিতা, এগ্রেসিভনেস হঠাৎ করে তুমি করে দিলে, সাডেনলি করলে, এগ্রেসিভলি করতে পারবে, সরি, সাডেনলি করলে এটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? বুঝে শুনে ধীরে সুস্থে তোমাকে করতে হবে। প্রতিরক্ষা করার সময় রক্ষণশীলতাবাদের বিরোধিতা করা, প্রতিরক্ষা যখন তুমি করবে, প্রতিরক্ষা ডিফেন্সে যখন তুমি আছো তখন সে ওই রক্ষণশীলতা, গোড়ামি, তোমার এগুলো কিন্তু দূরে রাখতে হবে। তোমার উদ্দেশ্য যেটা সেই উদ্দেশ্য তোমাকে এগিয়ে যেতে হবে, এগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। হস্তান্তরিত হওয়ার সময় পলায়নবাদের বিরোধিতা করা, হস্তান্তরিত হওয়ার সময় পলায়নবাদের, অর্থাৎ এক প্রকার ধরো তুমি এগিয়ে যাচ্ছ, মার্চ করছো, তোমার তখন তুমি হয়তো দেখা গেল যে ওরা অনেক বেশি শক্তি নিয়ে এগিয়ে আসছে, ওদের শক্তি থেকে তুমি দৌড়ে পালাবে, এটা ভাবে না। বাহুবলী সিনেমায় দেখেছো যে সেখানে কিভাবে দেখবে প্রভাকার দেখবে, বা কি প্রভাকার নাকি নাম, প্রভাকার কি নাম ছেলেটা, প্রভাস, প্রভাস দেখবে সেখানে যখন তার নিজের সৈন্যবাহিনীকে সে যখন বলছে যে পালিয়ে গিয়ে যে জীবনযাপন সেটা তো কায়ারের জীবনযাপন, সেখান থেকে সেই সেই জীবনযাপন তোমরা চাও, বরং তার থেকে বরং মৃত্যুবরণ করে শহীদ হয়ে যাও, সেটা অনেক বেশি কিন্তু, সেটা অনেক বেশি কিন্তু বীরত্বের, বীরত্বের। তো এই কথাটা তিনি বলার চেষ্টা করলেন, এটার মধ্যে দিয়ে তিনি এই যে ওদের মধ্যে মানে ওই বিদ্রোহের আগুনটা জ্বালিয়ে দিলেন, তাই না? তো এগুলো কিন্তু সেখানে কিন্তু যারা এই ধরনের লিডার হয় তারা দেখবে এই ধরনের কথাগুলো কিন্তু বাধ্য হয়ে বলে, এদের কিছু করার নেই, নইলে পারবে না তারা জয়লাভ করতে। তো এগুলো কিন্তু সেখানে কথা তিনি বলার চেষ্টা করেছেন। রণনীতির ক্ষেত্রে দীর্ঘস্থায়ী যুদ্ধকে স্বীকার করা, হঠাৎ করে করবো আর হাঁপিয়ে যাবো, মানে ওই খরগোশের দৌড় নয়, যে দৌড় দিলাম আর তারপরে গিয়ে ঘুমিয়ে পড়লাম, সেটা নয়, কচ্ছপের দৌড় দিতে হবে। ধীরে 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 স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এগোতে হবে। দৌড়ে দৌড়ে যেমন যেমন যারা দৌড় হয়ে যেমন যেমন তারা রোজ দৌড় হয়, হ্যাঁ, যারা হচ্ছে রানার তারা দেখবে তারা কি করে, দৌড়তে দৌড়তে দেখবে তারা শক্তি সঞ্চয় করে নেয়। আমরা কি করি, হাঁপিয়ে গেলে একটু বসি না, ওদের স্ট্র্যাটেজিটা হচ্ছে, টেকনিকটা হচ্ছে দৌড়তে দৌড়তে তোমাকে নিজের নিঃশ্বাস, শ্বাস নিঃশ্বাস তোমাকে স্বাভাবিক করে নিতে হবে, ঠিক আছে? এটার উপর কন্ট্রোল নিয়ে আসতে হবে, যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি কোনোদিনও হাঁপাবে না, তুমি মাইলের পর মাইল দৌড়ে যাও, তোমার কিচ্ছু হবে না। ওগুলোর উপর তারা কিন্তু কন্ট্রোল নিয়ে আসবে। তো এইরকম ভাবে যুদ্ধ যখন করবে, যুদ্ধ করতে করতে আমরা কি দেখি, যে অবক্ষয়, যুদ্ধ তো আমরা আমরা যে জেনারেলি যে প্রিন্সিপালস গুলো সাধারণভাবে জানি যে যুদ্ধ মানে সেখানে শক্তির অবক্ষয়, এটাই তো আমরা জানি যে আমি দৌড়লে কি হবো, আমি দৌড়লে স্বাভাবিকভাবে আমি উইক হয়ে পড়বো, হাঁপিয়ে যাবো, তাই না? তো এক কোথাও গিয়ে আমাকে থেমে যেতে হবে। তো এই কারণে আমি কি করি, এই কারণে আমরা বলি কিনা যে কখন দৌড়ো না, হেঁটে হেঁটে যাও, তাই না? এনার বক্তব্যটা হচ্ছে কি, না তোমাকে স্ট্র্যাটেজি এরকম গ্রহণ করতে হবে যে দৌড়তে দৌড়তে তোমাকে কিন্তু নিজেকে স্টেবল পজিশন নিয়ে আসতে হবে। অর্থাৎ এক প্রকার যুদ্ধ করতে করতেই যেগুলো তোমার উইকনেস বেরিয়ে আসছে সেগুলোকেও কিন্তু আবার স্ট্রেংথে পরিণত করতে হবে। এই কারণে তিনি গ্রামের উপর ভরসা করেছেন। কেন? কারণ গ্রামে যেহেতু প্রোডাক্টিভ সিস্টেম আছে,
গ্রাম থেকেই যেহেতু সমস্ত কিছু তৈরি হচ্ছে, তো গ্রামের মানুষরা কিন্তু সেগুলো বেঁধে নিয়ে এসে সেই তাদের নিজেদের সমস্ত চাহিদাগুলোকে পূরণ করার মধ্যে দিয়ে তারা আন্দোলন করতে পারে। দেখলে দিল্লিতে যে আন্দোলন হয়ে গেল, এখনো আন্দোলন হচ্ছে, কৃষকরা খাবার দাবার বছর খানেক খাবার দাবার বেঁধে নিয়ে এসে তারা আন্দোলন করছে, নিয়মিত চ্যানেলে খাবার দাবার এসে জোগান সরবরাহ হচ্ছে। যদিও তারা, আমরা জানি যে সাধারণ কোনো কৃষক নয়, বা কৃষকদের পেছনে আরো বড় বড় অর্গানাইজেশনের হাত রয়েছিল, পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে এনজিও থেকে শুরু করে বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনের হাত ছিল, এটা ঠিক কথা, কিন্তু তারপরেও কৃষকদের এতটা দুর্বল ভাবলে হবে না সেখানকার। কেন? কারণ সেখানকার কৃষক অনেক শক্তিশালী, সাধারণ কৃষক নয় তারা। পশ্চিমবঙ্গ কৃষকরা সেখানে এতটা বড় পরিমাণে অংশগ্রহণ করেনি, বা অন্য রাজ্যের করেনি, ওখানকার করেছে কেন? কারণ ওখানকার কৃষকদের অর্থনৈতিক অবস্থাটা অনেক উন্নত। তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেখবে একটা করে ট্রাক্টর আছে, আর এখানে এখনো দেখবে সেখানে মানুষের কাছে জমি নিয়ে তো ট্রাক্টর কি থাকে, এক কাটা, দু কাটা, 5 কাটা, 10 কাটা জমি, তাই না? তো এই কারণে কিন্তু একটা বড় পার্থক্য তৈরি করে দেয়। এগুলো আমাদের কৃষি আন্দোলন থেকে কিন্তু শেখাচ্ছে। যাই হোক, এগুলো আমরা এখানে পাবো। শত্রুকে শুধু ছত্রভঙ্গ করা, লড়াই চালানোর বিরোধিতা করা, আর নির্মূলীকরণের লড়াইকে স্বীকার করা কি? শত্রুকে ছত্রভঙ্গ করার বিরোধিতা করলে হবে না, তাদেরকে নির্মূল করতে হবে। তুমি ছত্রভঙ্গ করে দেবে তাহলে তো আরো জোড়াবে, জয়েন্ট বেঁধে যাবে, আবার তো তারা শক্তি সঞ্চয় করে নেবে, তাই না? অর্থাৎ তারা ঝুন্ড হিসেবে আসছে, ঝাঁকে আসছে তারা, তো ঝাঁকটাকে তুমি ভেঙে দিলে, ভাঙে দিয়ে কি করবে? ওটা তো এনাফ নয়, তোমাকে কিন্তু ওদেরকে নির্মূল করতে হবে, যখন ধরবে তখন নির্মূল করতে হবে, এইরকম একটা ব্যবস্থা। এই ধরনের কত কনসেপ্ট গুলো তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তারপরে কি বলছেন, ওই আর কি, যে দুটো হাত আছে বলে তুমি দুটো হাতে এগিয়ে যাবে, যুদ্ধ করবে তা নয়, যুদ্ধ মানবে করতে হবে, তাহলে তোমার শক্তি সঞ্চয় তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে। তো এটা সময়ের উপরে যদিও নির্ভর করে এই সমস্ত জিনিসগুলো। এইগুলো তিনি কথা বলেছেন, আরো এই ধরনের কতগুলো কথা তিনি বলেছেন, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এইরকম ভাবে তিনি কি করেছেন না, এইরকম ভাবে তিনি যুদ্ধ করার কথা বলেছেন। এবং আমরা দেখতে পাবো সেই সময়কার, এটাকে বলা হয় যে গেরিলা যুদ্ধ, গেরিলা গেরিলা ওয়ার বলা হয়। এই যে দেখবে তোমরা আমাদের মাওবাদী সংগঠনগুলো এখনো দেখবে গেরিলা যুদ্ধ চালায় জঙ্গলে, তারা দেখবে ওই ওই আমাদের মধ্য ভারতের জায়গাগুলো তোমরা দেখো না, ম্যাপের দিকে তাকিয়ে দেখবে তোমরা মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঠিক আছে, এই সমস্ত এলাকাগুলো যেগুলো জঙ্গলমহল এলাকা, জঙ্গল যেগুলোতে তোমরা পাবে, সেই সমস্ত এলাকাগুলোতে দেখবে, আদিবাসী ট্রাইবালস এরিয়াগুলোতে দেখবে কিছু কিছু মানুষ এই গেরিলা যুদ্ধ এখনো করে। মাওবাদী এই ধরনের কনসেপ্টে কি না, এই যে লুকিয়ে, এখানে ঝোপঝাড়ে লুকিয়ে, হাতে বন্দুক নিয়ে, অস্ত্র নিয়ে, গাছপালার সঙ্গে কালারে, ওদের কালারের সঙ্গে নিজের কালারকে মিশিয়ে দাও, মিশিয়ে দিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে, এই যে কনসেপ্ট গুলো, ওদেরকে এখানে ডেকে নিয়ে আসো, টেনে নিয়ে আসো, টেনে নিয়ে এসে এখানে যুদ্ধ করো, এই যুদ্ধের মধ্যে দিয়ে, এগুলোকে গেরিলা যুদ্ধ বলে, এই গেরিলা যুদ্ধের মধ্যে দিয়ে তাদেরকে পরাস্ত করতে হবে। তো এই কনসেপ্ট গুলো তিনি কিন্তু আমাদের সামনে দিয়েছিলেন, এগুলো আমরা বুঝতে পারবো। তো এইরকম ভাবেই তিনি আমাদের সামনে কতগুলো কনসেপ্ট দিয়েছেন, যেগুলো কিন্তু ওই বর্তমান ওই সেই সময়কার যে মার্ক্সবাদ এবং লেনিনবাদ, মার্ক্সবাদ লেনিনবাদের থেকে কিন্তু একটুখানি তাকে ভিন্নতা দেয়, এবং এইরকম ভাবে তার নয়া গণতান্ত্রিক একটা যে গণতন্ত্রের যে আইডিয়া, সেগুলোকে কিন্তু ফুটিয়ে তোলে। তো এইরকম ভাবে তিনি রিভলিউশনস এর ধারণা দিয়েছেন, গণতন্ত্রের ভাবনা দিয়েছেন, পার্টির ধারণা দিয়েছেন, আহ, এবং তিনি এখানে আমরা দেখতে পাবো থিওরি এবং প্র্যাকটিসের ভাবনা দিয়েছেন। এগুলো আমরা কিন্তু পাচ্ছি। আমি তোমাদের সার্বিকভাবে জিনিসটা বলার চেষ্টা করলাম, সিকোয়েন্সে বলার চেষ্টা করলাম, যাতে তোমরা এখানে সিস্টেমেটিক ওয়েতে এগুলোকে মাথায় রাখতে পারো। বইটা যেটা তোমাকে দিয়েছি, তোমাকে গত কয়েকটাই পেজ আছে, যা 6-7টা পেজ, 2 ঘন্টা হয়তো লাগবে পড়তে, সুন্দরভাবে এটা ধীরে 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 বুঝে বুঝে পড়ো, এবং বইগুলোর নামগুলো সিকোয়েন্সে লেখো, ইভেন্টস গুলোর নামগুলো সিকোয়েন্সে লেখো, কারণ ইভেন্টস গুলো তোমরা জানো যে বারবার পরীক্ষায় সিকোয়েন্সে জানতে চাইছে, কাজেই এগুলো সিকোয়েন্সে লিখে রাখো, সেগুলো তোমাদেরকে কি করবে না, হেল্প করবে এগুলো কিন্তু মাও জেদংকে বুঝতে এবং সমস্ত ধরনের কোয়েশ্চেন্স কে সলভ করতে। এবার তোমরা মাও জেদং নিয়ে আমি তোমাদেরকে কোয়েশ্চেন্স গুলো একটু দেখিয়ে দিই। তোমরা অলরেডি এখানে কোয়েশ্চেন্স গুলো সলভ করেছো অনেকে, তারপরও দেখে নিই এখানে কতগুলো কোয়েশ্চেন্স আছে। এবং স্যার স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। এবার আছে। হ্যাঁ স্যার। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলো, শুনি ততক্ষণে। আজকের মতো পড়ানো এখানেই এনাফ, এগুলোই সিকোয়েন্সে পড়বে, এগুলোই জানবে, তাহলেই এনাফ, আর কিছু লাগবে না।
এখানেও পলিটিক্যাল থটের এইখানে মাওজেদং নিয়ে প্রশ্ন রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন আমাদের আছে এখানে কটা 39 কোয়েশ্চেন আছে, ঠিক আছে। স্টার্ট কুইজ করলে আবার বেরিয়ে আসবে। 39 কোয়েশ্চেন আছে এখানে, দেখে নাও যে এই যে এই প্রশ্নটি ইউজির পরীক্ষাতেও দিয়েছিল এইবার, গতবার 18 সালের দিকে বোধহয়। যাই হোক, যে পাওয়ার এখানে তিনি বলেছিলেন পাওয়ার ফ্লোজ ফ্রম দ্য ব্যারেল অফ গান, ঠিক আছে, যে ক্ষমতা বন্দুকের নল থেকে বেরিয়ে হয়। তো এই আর কি সশস্ত্র বিপ্লবের জন্য এগুলো খুব অপরিহার্য ছিল, এই সমস্ত কথাগুলো বুঝতেই পারবে যে এগুলো এটাকে ইনিই বলেছিলেন ডিরেক্ট এই কথাটা। যাই হোক, কিছু কিছু টার্মিনোলজি এখানে নতুন পাবে, আরো কিছু কোয়েশ্চেন তোমাদেরকে আমি প্র্যাকটিসে ধীরে ধীরে দেবো, আগে এগুলো শেষ হোক, আরো কিছু তোমরা পাবে এগুলো সলভ করো। তো 39টা কোয়েশ্চেন এখানে কিন্তু পাবে, যেগুলো বললাম মেজরলি এখানে দেখবে বারবারই সেগুলো পাবে। এগুলো তোমরা এখানে খুব সুন্দরভাবে আলোচনা করো, পড়ো, সলভ করো। আগামীকাল এগুলোর পিওয়াইকিউ গুলো আমাদের সলভ হবে এবং বোঝানোর চেষ্টা করা হবে যে কিভাবে এগুলো। ঠিক আছে, বলো এবার যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের বলতে পারো। আচ্ছা, কিছু কোয়েশ্চেন বলো। বলো। স্যার, বলছি যে মাও কি বুদ্ধিজীবীদেরকে সমর্থন করেনি? মানে ওই জায়গাটা বুঝতে পারলাম না। মাও বুদ্ধিজীবীদের সমর্থন, ওই ট্র্যাডিশনাল বুদ্ধিজীবী যারা তাদেরকে তিনি সমর্থন করেন, তাদের বিরুদ্ধেই তো তার বিদ্রোহ। উনি তো দু ধরনের এদের কথা বলে, একটা জাতীয় মানে মানে একটা হচ্ছে ওই বৃহৎ যারা সাম্রাজ্যবাদী আর সাম্রাজ্যবাদী তো মানে বুর্জোয়া, স্যার বৃহৎ বুর্জোয়া, আর একটা হচ্ছে জাতীয় বুর্জোয়া। হুম। তো এখানে বুদ্ধিজীবী কারা, মানে জাতীয় বুর্জোয়া কি তারা? আমরা ওই জায়গাটা আমার কনফিউশন হয়ে গেল। না, ভাগ করেনি। কি বললে প্রশ্নটা? জাতীয় বুর্জোয়া আর কি বলে? বৃহৎ বুর্জোয়া, মানে ওখানে তো দুখানা বুর্জোয়াদের কথা বলছে, একটা বৃহৎ বুর্জোয়া আর একটা জাতীয় বুর্জোয়া। তো এখানে বুদ্ধিজীবী কারা, মানে ওখানে মাও বলেছিলেন যে যারা জাতীয় বুর্জোয়া তাদের মানে যারা কৃষক আছে, যে কৃষকদের অ্যাকচুয়ালি পিপলস ওয়্যার, এখানে তো উনি জাতীয় বুর্জোদের হেল্প নিয়েছেন। কারণ একটা নিয়েছেন এই ক্ষেত্রে যে উনি বলেছেন নিতে হবে, কিন্তু বুদ্ধিমত্তার সাথে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে ওরা ওদের মধ্যে হাবি না হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই যে জাতীয় বুর্জোয়া যারা, তারা কি বুদ্ধিজীবী? মানে আমি ওই জায়গাটা কনফিউশন হয়ে গেছে। জাতীয় বুর্জোয়ারা তো ধনসম্পদশালী। বুর্জোয়াদের 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 সম্পত্তিটাকে বৃদ্ধি করার পেছনে যারা কাজ করে তারা হচ্ছে বুদ্ধিজীবী। বুঝতে পারছো তো? এবার বুর্জুয়া এখানে তিনি বলছেন যে বুর্জুয়াদের তিনি দুটো ভাগে ভাগ করেছেন, বুদ্ধিজীবীদের ভাগ করেন। বুর্জুয়াদের তিনি ভাগ করেছেন, বুর্জুয়াকে তিনি বলছেন যে একটা হচ্ছে সাম্রাজ্যবাদী বুর্জুয়া, একটা হচ্ছে জাতীয় বুর্জুয়া। তিনি বিরোধিতা করেছেন সাম্রাজ্যবাদী বুর্জুয়া। আর এই বুদ্ধিজীবীরা সাম্রাজ্যবাদী বুর্জুয়ার বিরোধিতা পক্ষে দাঁড়ায়, পক্ষে পক্ষে কথা বলে, সাম্রাজ্যবাদের পক্ষে কথা বলে তারা, তারা জাতীয়তাবাদের পক্ষে কথা বলে না। ঠিক আছে, এইরকম ভাবে তিনি বোঝার চেষ্টা করেছেন। মানে বুদ্ধিজীবী আছে মানে যারা আছে তারা হচ্ছে যারা সাম্রাজ্য তাদেরকে হেল্প করছে। হ্যাঁ, বুদ্ধিজীবীরা সাম্রাজ্যবাদীদের হেল্প ওই জন্য করছে। উনি ওদের সমর্থন করেননি, মানে হ্যাঁ, বুদ্ধিজীবী সমর্থন করেননি। ঠিক। আর কালচারাল রেভলিউশনটা একবার বুঝিয়ে দেবেন, কালচারাল। কালচারাল রিভলিউশন যেখানে দেখো সঠিক সুন্দর করে বলে দিয়েছে, কালচারাল রিভলিউশন এখানে দেখো বলে দিয়েছে, এই যে বলেছে দেখো, সামাজিক আর্থিক রাজনৈতিক মহা বিশৃঙ্খলা থেকে দেশব্যাপী শৃঙ্খলায় পরিণত করার এক সংগ্রাম হলো সাংস্কৃতিক বিপ্লব। সামাজিক আর্থিক রাজনীতিক মহা বিশৃঙ্খলা, মহা বিশৃঙ্খলা মানে সমাজ সমাজের মতো, সমাজের হয়তো আমাদের দেখবে সমাজে কত ধরনের, তুমি দেখো সমাজে কত ধরনের প্রিন্সিপাল দেখতে পাও। সমাজে আমাদের মোটামুটি দুটো প্রিন্সিপালস, ধরো একটা লিবারেল প্রিন্সিপালস দেখতে পাও, সমাজের নীতি আর কি, সোসাইটি আমাদের লিবারেল প্রিন্সিপালস এ ফাংশন করে, আর সমাজ আমাদের আইডিয়ালিস্ট প্রিন্সিপালে ফাংশন করে বা সোশ্যালিস্ট প্রিন্সিপালে, যাই বলো। লিবারেল প্রিন্সিপালে কি দেখতে পাই? তুমি যা খুশি পড়ো, যা খুশি খাও, যা খুশি করো, যার সঙ্গে ঘুরতে যাও, সবকিছু তোমার নিজস্বতা, সেখানে তোমার স্বাধীনতা আছে। লিবারেল প্রিন্সিপাল, লিবার লিবার কথার অর্থ স্বাধীন, তোমার স্বাধীনতাকে সমর্থন করে। সোশ্যালিস্ট প্রিন্সিপালস বা আইডিয়ালিস্ট প্রিন্সিপালস কি বলে যে না, তারা একটা আইডিয়াকে বিশ্বাস করে, তারা নীতিবোধের উপর দাঁড় করিয়ে রেখেছে নিজেদের বিষয়টা, তাই না? মোরালিটি প্রিন্সিপালস যেগুলোকে আমরা বলি, তো সেগুলো কি না, একটা মেয়ে হয়ে ছেলেদের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, এটা তো ঠিক নয়। একটা মেয়ে হয়ে এই ধরনের ছোট ছোট ড্রেস পরছে, এটা তো ঠিক নয়। একটা মেয়ে হয়ে রাত বিরতে এখানে বাড়িতে ফিরছে, এটাও তো ঠিক নয়। এটা
তিনি এখানে এটাই বলার চেষ্টা করছেন যে তিনটে এখানে তাহলে সমাজের এরকম আমরা একটা বিশেষত্ব পাই। অর্থনীতির কিরকম পাবো? অর্থনীতি ঠিক এরকম যে স্বাধীনভাবে ফাংশন করছে নিজেদের মতো করে, সমাজ সে ইন্ডিভিজুয়ালি সে অর্থনীতি ফাংশন করছে, যে প্রত্যেকটা মানুষ নিজের নিজের মতো করে ব্যবসা বাণিজ্য করছে, নিজের নিজের মতো করে সে জীবনযাপন করছে। যেমন এই আমাদের সমাজে হচ্ছে প্রত্যেক নিজের নিজের মতো করে ব্যবসা করছে, নিজের নিজের মতো করে জীবনযাপন নির্ধারণ করছে। কিন্তু ওখানে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিরকম হয়? সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় হচ্ছে কি যে অর্থনীতি ইন্ডিভিজুয়ালের জন্য ফাংশন করে না, অর্থনীতি সবার জন্য ফাংশন করে। অর্থাৎ তুমি যদি ব্যবসা নাও তাহলে তুমি যদি ব্যবসা করো, ব্যবসাটা করলে সব লাভাংশ তোমার কাছেই থাকবে না, কিছু লাভাংশ সরকারকেও দিতে হবে তোমাকে। যেমন সমাজনীতি, তার মানে কি আমি আমার কাজ করছি, আমি নিজের মতো করে কাজ করছি, কাজ করতে করতে আমি কিন্তু অন্যের জন্যও কিন্তু কিছু কিন্তু জমিয়ে রাখলাম বা দিলাম, কন্ট্রিবিউশন দিলাম। তার মানে আমি সমাজের অন্য মানুষগুলোর কথা চিন্তা করছি, তার মানে আমি সামাজিক একটা নীতিতে এখানে পরিচালিত হচ্ছে। যেখানে তুমি ট্যাক্স দেবে সেখানে সমাজনীতি একটা কনসেপ্ট, যেখানে তুমি ট্যাক্স দেবে না সেটা কিন্তু এক প্রকার লিবারেল প্রিন্সিপলস। তাহলে সমাজনীতি অর্থনীতি এরকম ভাবে ফাংশন করে, তাই তো? এবং আরেকটা কি বিষয় হয় যে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে বিশেষ করে, তখন দেখবে বিশেষভাবে তোমরা দেখবে যে সেখানে কিন্তু ওই প্রাইভেটাইজেশনের কনসেপ্ট গুলো বিশেষ রোল প্লে করে। কিন্তু সেখানে যদি কৃষি ভিত্তিক হয়, সেখানে যদি বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলেও সেখানে রাষ্ট্রের মালিকানায় সেখানে থাকতে হবে, রাষ্ট্র সমস্ত কিছু কন্ট্রোল করবে, ঠিক আছে? ব্যক্তি মালিকানা একেবারে থাকবে না তা কিন্তু না, কারণ যেহেতু তিনি রিফর্ম করেছেন। তো সেগুলো যাই হোক, এইরকম তাহলে কতগুলো সেগ্রিগেশন আমরা করতে পারি অর্থনীতির বিষয়গুলোকেও, যে তোমাকে একটা লিবারাল আইডিয়া আছে, একটা সোশ্যালিস্ট আইডিয়া আছে, এটাও আমরা পাই। রাজনীতির মধ্যে কি দেখতে পাই? রাজনীতির মধ্যেও সেই লিবারাল রাজনীতির আইডিয়া, সোশ্যালিস্ট আইডিয়া। লিবারাল আইডিয়াটা কোনটা? লিবারাল আইডিয়া হচ্ছে এটাই যে লিবারালসরা কি করবে, লিবারালসরা এখানে যেটা করবে সেটা হচ্ছে যে মানে রাজনীতি যাতে ব্যক্তি নিজের মতো করে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিজের মতো করে নিজের মতো জীবনযাপন করতে পারে, তার জন্য যার যার পরিকাঠামো তৈরি করে দেওয়া দরকার, যার যা আইন কানুন তৈরি করে দেওয়া দরকার সেগুলো সে করে দেবে। রাজনীতি এটা তার লিবারাল পার্সপেক্টিভে এইভাবে ফাংশন করতে পারে। রাজনীতি আরেকটা কি করতে পারে? রাজনীতি আরেকটা করতে পারে কি না, তুমি একাই তোমার জীবনযাপন নিজের মতো করে করতে পারবে বলে সেখানে সে তৈরি করে দেবে, ইন্ডিভিজুয়াল তোমাকে ট্রিটমেন্ট দেবে বা ইন্ডিভিজুয়াল হিসেবে তোমাকে যাতে তুমি জীবনযাপন করতে পারো সেই কারণে এককভাবে আইন তৈরি করবে, সেই রকম নয়। এখানে কি হবে না, সমাজের যাতে হয়ে তুমি ফাংশন করতে পারো, মানে আইনগুলো যাতে সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হয় সেই রকম নিয়ম তৈরি করে। যেমন দেখবে আমরা একই ধরনের ইউনিফর্ম স্কুলে পড়ে যাই, তাই না? একই ধরনের স্কুলে দেখবে সব সোভিয়েত ইউনিয়নের প্ল্যানিং, একই ধরনের স্কুলে ইউনিফর্ম পরে যাই, একই ধরনের ট্রিটমেন্ট আমরা সেখানে পাই, একই ধরনের সিলেবাস আমরা পড়ি। এগুলো তাহলে সামাজিক এগুলো চিন্তা ভাবনা, সকলকে একই ধরনের শিক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে। তাহলে এই ধরনের একটা জন স্টুয়ার্ট মিলের বাবা দেখবে, মনে করে দেখো জন স্টুয়ার্ট মিলকে কিন্তু এই ধরনের শিক্ষা দেয়নি। জেমস মিল কিন্তু তিনি একেবারে নিজের মতো করে ছেলেকে কিন্তু পড়াশোনা শেখালেন, তার বন্ধু বান্ধবদেরকে তিনি টিচার রাখলেন তার ছেলে, মনে করে দেখো। তাহলে যেখানে সকলের জন্য একই প্যাটার্ন থাকবে সেটা কি সমাজ, তার মানে ল যদি তৈরি হয় সকলের মতো করে একই রকম ভাবে প্রযোজ্য হয়, তাহলে সেটা সামাজিক একটা ল বলতে পারি আমরা, সামাজিক ল, সকলের জন্য ল বা জাতীয় ল বলতে পারি, কাইন্ড অফ সেই ধরনের। তাহলে এখানে তিনি বলার চেষ্টা করছেন, এক তো তিনি তো মানে বলতে পারো যে ওই নয়া গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন, নয়া গণতন্ত্রের পক্ষে অবশ্যই দাঁড়িয়েছেন, কিন্তু সেই গণতন্ত্রে একেবারে যে সমাজবাদকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তা তো নয়, সমাজবাদেরও রোল আছে সেখানে, তাই না? তাহলে তিনি এখানে কি করলেন যে তুমি যে নীতিই নাও না কোনো, মানে যেটা সমাজনীতির ওই নয়া গণতন্ত্রের আইডিয়ার জন্য পারফেক্ট, তো সেটার মধ্যে কি হবে যে সমাজ এখন চলবে হয়তো সেখানে সোশ্যালিস্ট প্রিন্সিপালে বা আইডিয়ালিস্ট প্রিন্সিপালে, আর ইকোনমি চলতে হয়তো লিবারাল প্রিন্সিপালে, এটা হবে। এই তিনটের মধ্যে একটা মেলবন্ধন থাকবে, এটা কমিউনিকেশন থাকবে। তিনি এটাকেই বলার চেষ্টা করলেন কালচারাল রেভলিউশন, যে একটা পার্টিকুলার কালচার। কালচার কি? কালচার আমরা কখন বলি? কালচার শব্দটা আমরা ব্যবহার করি যখন কোনো একটা পার্টিকুলার বিষয় একের অধিকজন মানুষ যখন ব্যবহার করে, তখন সেটাকে আমরা কালচার বলি বা সংস্কৃতি বলি। তাহলে একটা নীতি যখন শুধুমাত্র সমাজের যে নীতি সেটা সঙ্গে যদি সেটা রাজনীতির নীতির মধ্যে মেলবন্ধন না থাকে বা একই ধরনের ইউনিফর্মিটি যদি তাদের মধ্যে না থাকে, তাহলে আমি কালচার বলতে পারবো না। সমাজ একরকম, অর্থনীতি একরকম, রাজনীতি আর একরকম, তাহলে তিনজন তো তিন রকমের মেলবন্ধন নেই, তাহলে আমি কালচার বলবো কি করে? কালচারটা হচ্ছে যে তিনটে আইডিয়ার মধ্যেই, তিনটে আইডিয়া বা তিনটে সেক্টর একই একটা প্যাটার্নে কাজ করবে, একই প্যাটার্নে কাজ করবে, এটাকে তিনি বলছেন কালচার। এবং এইরকম ভাবেই তিনি বলছেন যে এখানে যদি আমি লিবারাল আইডিয়া গ্রহণ করি সমাজে, তাহলে ইকোনমিতেও লিবারাল আইডিয়া থাকবে, আমার রাজনীতির মধ্যে লিবারাল আইডিয়া থাকবে। যদি আমি সোশ্যালিস্ট আইডিয়া গ্রহণ করি তাহলে সোশ্যালিস্ট থাকবে, ওখানেও সোশ্যালিস্ট, এখানেও সোশ্যালিস্ট, এখানে, তিনটের মধ্যে এই ধরনের একটা প্যাটার্ন থাকবে, তবেই তো কালচার গড়ে উঠবে। তাহলে প্রত্যেকে আলাদা আলাদা ভাবে র্যান্ডামলি যার যেটা নিজেদের মতো করে বিশৃঙ্খলা একটা ভাবে তারা নিজেদের মতো করে জীবনযাপন করবে বা একটা সমাজকে মানে তারা মানে কি বলবো যে
মানে জাতি এগিয়ে যাবে তা হলে হবে না, একটা জাতি বিচ্ছিন্ন ভাবে এগিয়ে যাবে, তাহলে তার মধ্যে ইউনিটি আসবে না। তো জাতির উদ্দেশ্য হবে সকলকে একটা নির্দিষ্ট একটা প্যাটার্নে বেঁধে এগিয়ে নিয়ে যাওয়া, এটাকেই তিনি কালচারাল রিভলিউশন বলছেন। বোঝাতে পারলাম? কালকে আরো ডিটেলস সুন্দর করে দেখবে, লিখে দেবো এবং সেগুলো ধরে ধরেও পড়িয়ে দেবো। আশা করি তখন তোমার আর প্রবলেম থাকবে। ঠিক আছে, অ্যানালিসিস গুলোতে পাবে, পিওয়াই কিউ গুলো নিচে নিচে দেবে, অ্যানালিসিস বিকালবেলার মধ্যে দিয়ে দেবো, সেগুলো পড়ে নিবে। বোঝা গেছে? এতটা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আর বলো, আর কি আছে মুশরিয়াসি বলো। স্যার বলছি যে ডিনার পার্টিটা কি? ডিনার পার্টি? হ্যাঁ, মাও মাও যে যে বলেছেন যে আর রেভলিউশন ইজ নট আ ডিনার পার্টি। ডিনার পার্টির কনসেপ্টটা হচ্ছে যে, এ সিনেমা দেখেছো? সিনেমাটার নাম বলবো, উম, কি সিনেমাটার নাম আমাদের এখানে, নাম ইয়েটার পরিচালকের নামটা আমি ভুলছি। বুদ্ধাইনা ট্রাফিক জ্যাম দেখেছো সিনেমা? দেখোনি? বুদ্ধাইনা ট্রাফিক জ্যাম, ঠিক আছে, বুদ্ধাইনা ট্রাফিক জ্যামের কনসেপ্টটা হচ্ছে এটাই। বুদ্ধাইনা ট্রাফিক জ্যামের কনসেপ্টটা হচ্ছে এটাই যে, সেখানে দেখবে অনুপম অনুপম খের আছে সেখানে প্রধান, একজন প্রফেসরের রোল প্লে করেছেন তিনি। তো এখানে কনসেপ্টটা হচ্ছে এই কারণেই যে, মার্ক্সবাদীরা যেভাবে আন্দোলনকে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে ওই যাদেরকে এখন আবার বিপরীত দিক থেকে বলা হচ্ছে যে আরবান নকশাল, আরবান নকশাল আর কি, যাই বলো, তো এরা আর কি, এই মানুষরা আর কি, ইন্টেলেকচুয়ালসরা আর কি, বামপন্থীদের বলতে পারো, যারা শহরে থেকে আর কি বামপন্থীদেরকে শক্তি সঞ্চয় করছে, শক্তি বৃদ্ধি করছে যাদের। তো এরা বামপন্থী যে চর্চাগুলো করে দেখবে ডিনার পার্টিতে করে, এটার সঙ্গে মানুষের কোনো যোগাযোগ থাকে না। ডিনার পার্টির সঙ্গে, ডিনার পার্টির যে কালচার, যে আইডিয়া, যে ভাবনা, বা যে তাদের যে প্র্যাকটিস, সেটার সঙ্গে মানুষের কিন্তু কোনো যোগাযোগ থাকে না। কারণ মাওজুদাং এটারই বিরোধিতা করেছে। তিনি বলেছেন যে নিচের লেভেলে নামিয়ে নিয়ে আসতে হবে। তো প্রশ্ন কি ছিল ওখানে, কি পেয়েছিল প্রশ্নটা? প্রশ্নটা ওখানে মানে মানে স্টেটমেন্ট মানে কোন কমেন্টটা করেছেন এই কোশ্চেনটা ছিল 2 নম্বরে। ডিনার পার্টির কনসেপ্ট, তো ডিনার পার্টির হুম কনসেপ্ট 2 হুম। নম্বরে ছিল নাকি? আচ্ছা, 2 নম্বরে ছিল। Which of the হ্যাঁ, ওই following is which commented among on? the following is commented on by Mao? হুম, এটা এটা রিভলিউশন ইজ নট আ ডিনার পার্টি। ডিনার পার্টিতে কি হয়? ডিনার পার্টিতে আমরা জেনারেলি কোনো একটা বিষয়ে আলোচনা করলাম, চর্চা করলাম, তারপরে মদ্যপান করলাম, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়লাম, আন্দোলন শেষ। এটাই তো হয়। তিনি বলছেন রিভলিউশন ওটা নয়। রিভলিউশন মানে যে নির্মূল ভাবে ধ্বংস করে দেওয়া, যে কি বললো, যে শুধু বিশৃঙ্খল করে দেবে তুমি তাদেরকে। আপনি ডিনার পার্টি মানে ওটা নয়, আলোচনার জায়গা নয়, শুধু চর্চার জায়গা নয়, এটা একটা সশস্ত্র বিপ্লব সংগ্রাম, এটা একটা জোরদার যে লেগে থাকা, হ্যাঁ, বা এই ধরনের বিষয়গুলো, তো ওগুলোর কথা বলেছে ওখানে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর বলো, আর কি আছে? আচ্ছা, কারণ বলো অমৃতা, বোঝা গেছে? অমৃতা ঘোষ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। ওকে, কৃতিকা দাস। হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, আর কে আছে? দীপান্বিতা। দীপান্বিতা আছে এখানে? ওই দীপান্বিতা নেই, এই দীপান্বিতা আছে, বলো। পড়োনি? পড়ো, পড়ে সলভ করবে কালকের মধ্যে, ঠিক আছে? আর বলো, ইপসিতা বলো। ইপসিতা একটু লেট করে জয়েন করছো আজকাল, কি অসুবিধা হচ্ছে নাকি ইপসিতা? হ্যাঁ, একটু অসুবিধা ছিল, তাই জন্য লেট হয়েছে। তো দেখে নিও 5-7 বলছি, হ্যাঁ বলছি দাদা, আজকে একটা রেকর্ড করেছো? হ্যাঁ, রেকর্ড করেছি, আপলোড করে দেবো ওই রাতের দিকে দিয়ে দেবো। বেশ, ঠিক আছে। বলো ঝিলিক। স্যার, আমি না আজকে ক্লাসে কিছু বুঝতে পারিনি। কেন? স্যার, আমার ক্লাসে আজকে মন ছিল না, মানে আমার ভালো লাগছিল না, তাও আমি এমনি বসেছিলাম, দিয়ে ভাবলাম যে না শুনি শুনি, তারপরে আমি এমনি শুনে যাচ্ছিলাম, কিন্তু আমি মানে আমার ভালো লাগছে না আমার ক্লাসটা করতে, তো আমি পরে রেকর্ডটা শুনবো ভালো করে। তুমি কোথায় আছো? কোথায় গাড়ি শব্দ হচ্ছে? না স্যার, বাড়িতেই আছি, আসলে ব্যাপারটা আমি একটু 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 চিন্তাতে আছি, ওই কারণে আমি মানে ক্লাসে মনটা দিতে পারিনি বুঝতে আজকে। পেরেছি, ঠিক আছে, না এটা ভালো, তারপরেও ভালো ক্লাসে বসে আছো। না, আমি চেষ্টা করছি যে মানে শুনবো, প্রথম তো ওটা শুনছিলাম, দিয়ে তারপরে মানে
কোন ভাবনার জগতে দিয়ে তারপর আর আমি কিছু শুনিও নি, আর আমি কিছু বুঝতেও পারছিলাম না মাঝখান থেকে। ভিসা এসেছে তোমার? আমি ভিসা নিয়েই সে চিন্তা করছি। আমার স্যার টিকিট কাটা, যাওয়ার টিকিট কাটা, তারপরে ওখানকার অ্যাকোমোডেশনের টাকা সবকিছু ফাইনাল হয়ে গেছে, কিন্তু এখনো আমার ভিসা কনফার্ম হয়নি। ভিসা কালকে গিয়ে আবার দেখতে হবে। ভিসা ছাড়া টিকিট কি করে কনফার্ম হলো? হ্যাঁ ভিসা ছাড়া টিকিট কি করে কনফার্ম হলো? তুমি কি বাসে যাবে? হ্যাঁ স্যার, বাসের মানে কেন, এখন মৈত্রী টিকিট আর নেই, ও আচ্ছা। তো সেই কারণে বাসের আপনার 3টে আমার টিকিট কাটা হয়েও গেছে হুম 23 তারিখে। তারপর অ্যাকোমোডেশনের জন্য আমি 3 দিনের জন্য মানে আমার বাবা মার পুরো টাকাটা আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। বাকি আমি মানে সেদিনকে কনফারেন্সের জন্য মানে আমি পুরো মানে মানে প্রিপারেশন নিয়েছি, হুম কিন্তু এখনো আমার ভিসাটা কনফার্ম হয়নি, তো ওটা নিয়েই একটু মানে আমি চাপের মধ্যে আছি। যাই হোক, দেখো লেগে থাকো, একটু ফোন করো ওদেরকে, ওরা একটু ইয়ে করবে পারে। মানে কালকে মোটামুটি চলে আসার কথা, এবার কাল যদি না আসে বা পরশুদিন যদি না আসে তাহলে একটু খুব চাপ হয়ে যাবে ব্যাপারটা। তুমি এত লেট করলে কেন? লেট করে জমা দিলে কেন? স্যার আসলে না আমার নেট রেজাল্টের পরে আমার সত্যি যাওয়ার ইচ্ছাটা চলে গেছিল যে আমি যাব, কিন্তু তারপরে বাড়ি থেকে বললো যে না, যখন আমি একটা মনস্থির করে নিয়েছিলাম যে আমি যাব বা প্রিপারেশন মানে ইয়ে করব, তো যাওয়াটা উচিত। হুম দিয়ে সব আলোচনা করলাম যে না ঠিক আছে, যাওয়াটা উচিত। তারপরে আমার ভিসা করতে যাওয়া হচ্ছে 28 তারিখ নাগাদ, ঠিক আছে। দিয়ে বললো যে আপনি 15 তারিখ নাগাদ আসুন, হয়ে যাবে, কেন 14 তারিখ ছুটি থাকবে, 15 তারিখে আসুন। তো কালকে আবার গিয়ে দেখি, একবার খোঁজ করতে হবে কালকে, দেখা ঠিক যাক। আছে, করো, অসুবিধা নেই। দেখো, হ্যাঁ, আমি আগে চলে যাচ্ছি, বলো দরকার হলে আমি হাত ধরে টেনে নিয়ে আসবো। আরে স্যার, এই তো আমাদের এখান থেকেই তো একটু মানে মানে হাঁটলেই পদ্মা, তারপরে বাংলাদেশ, কিন্তু ওইভাবে যদি যাই তাহলে সারা জীবন আমাকে জেলে কাটাতে হবে, আর নেটসের স্যার না না, জেলে কাটিও না। ছোড়া ইয়ে ওই গরু পাচারের সাথে চলে এসছে, আর তোমার যাওয়া হবে না, থাকো এবার দিয়ে বাংলাদেশে, আমার সবকিছু বাদ দিয়ে ওখানেই থাকতে হবে, দিয়ে ওই ওই সবই হবে, আমার জেলে বসে কনফারেন্স হবে। দেখা গেল যে বললে তোমাকে হয়তো যে ওই গরু পাচারের লিডার বানিয়ে দিল। তো কি দরকার স্যার, আমার হবে না তাও ভালো, আমি জেলে কেন থাকবো। আর স্যার ওটা নিয়ে না আমার খুব, জানেন, আমি চিন্তায় আছি, ওই কারণে আমার কোনো কাজে মন টন বসছে না। দূর, আমার এত কিছু হয়ে গেছে, এবার যদি মাঝখানে ভিসাটা আটকে দেয় এবার তো কিরকম কি ব্যাপার হয়ে যাবে, তো এই ওরাও তো জানে ওটা, এবারে নক করো, ওদেরকে ইনফর্ম করো, ওরাও একটুখানি তাড়াতাড়ি করার চেষ্টা করবে। হুম, বলো ময়ূরী, বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পড়েছো এটা? না, পড়িনি এখন। এসএলএসটি কবে হয়ে গেছে? এসএলএসটি না স্যার, 3 তারিখ। 3 তারিখ? এটা আসা সিলেবাস এটা? না না, এটা নেই। আচ্ছা, দেখে নিও। নাজমুন এসে বলো। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। অসুবিধা হলে জানাবো, আমার পড়া হয়নি। ঠিক আছে, পড়ে নাও। সঙ্গীতা বলো, কোথায়? স্যার নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, তো যতটা শুনেছি বুঝতে পেরেছি। প্রবলেমটাকে তুমি ঠিক করো তাড়াতাড়ি, বুঝলে? রোজ রোজ প্রবলেম হলে তুমি কি করে শুনবে? হ্যাঁ স্যার, একদম ঠিক করে নেব। হুম, বলো সোহিনী, আর কোনো অসুবিধা আছে তোমার? না স্যার, অসুবিধা থাকলে কালকে বলবো। ওকে, দেবশী, ঠিক হুম আছে? স্যার, আর তো কিছু নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক, আবার কালকে। দীপিকা না চাড়া পড়ে গেছে, বল। ঠিক আছে, Okay, ঠিক আছে, চলো তাহলে আজকে এখানেই থাক, কথা হবে আবার আগামীকাল, ঠিক আছে? আপা পড়ে গেছেন।